সো এমএস ওয়ার্ড শেখার পূর্বে জাস্ট একটু বেসিক ধারণা নেই আমাদের কম্পিউটার সম্পর্কে। টুলস ডিভাইস নিয়ে গত ক্লাসে কথা বলতেছিলাম যে আমাদের কি কি ডিভাইস, কি কি টুল এগুলো প্রয়োজন। সব কিছু আমরা মোটামুটি জানি যে আমাদের একটা কম্পিউটার মাস্ট থাকতে হবে, এর পাশাপাশি আমরা বেশ কিছু অ্যাকাউন্ট থাকতে হবে, যে অ্যাকাউন্টের ভিতরে ফার্স্ট অফ অল একটা গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। হাই সিকিউরিটি করে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। হাই সিকিউরিটি বলতে বলতে বোঝাচ্ছে 2 ফ্যাক্টর থাকবে, কারণ দিন শেষে ওই জিমেইলটা আপনি সব অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে ব্যবহার করবেন। ওকে, সো যেহেতু ফাইন্যান্সিয়াল ট্রান্সফার এখানে হবে, সো আপনি অবশ্যই এটা সিকিউরিট করে রাখার চেষ্টা করবেন। ওকে, কারণ অনেক হ্যাকিং মানে আমরা যারা মানে প্রযুক্তি সম্পর্কে একটু মোটামুটি ধারণা আছে, তারা কিন্তু আসলে বিষয়টা জানি যে হ্যাকিং মানুষ আসলে কতভাবে করে। সিম্পল একটা উদাহরণ দেই, আমরা যেরকম মানে এটাকে কি বলে, আমরা ফেসবুকে মাঝে সাঝে দেই যে আপনি 50 বছর পরে কীরকম হবেন, বা এটাকে আর কি বলে, যে এইরকম যে মানে বিষয়গুলো ফেসবুকে আমরা অ্যাভেলেবেল দেখি, এইগুলোতে আমরা কিন্তু নিজেদের অজান্তে হলেও ক্লিক করে বসি, এবং ক্লিক করে আমরা আসলে এই বিষয়টা জানি না যে আমাদের অজান্তে আমাদের ডাটাগুলো চুরি হয়ে যাচ্ছে, আমাদের মোবাইলের অ্যাক্সেস তাদের কাছে চলে যাচ্ছে, আমাদের সব কিছু ইনফরমেশান তাদের কাছে চলে যাচ্ছে। সো গ্রামে যারা বাড়ি তারা হয়তো বা এই জিনিসটা জানেন যে বড়শি দিয়ে আমরা মাছ ধরি। সো বড়শি দিয়ে যখন আমরা মাছ ধরি, তখন বড়শিতে কি দেই জানেন? মাছের খাবার দেই, যাতে মাছ ওই খাবারটা খায় এবং বড়শিতে আটকায়। ওই হ্যাকারদেরও কিন্তু এটা একটা টোপ, জাস্ট একটা টোপ দেয়, আপনারা তাতে ইন্টারেস্টেড থাকেন, আপনাদেরই মাথার থেকে সব কিছু বুদ্ধি নিয়ে ওরা কাজ করে, এবং আপনারা হুমড়ি চুমড়ি খেয়ে গিয়ে পড়েন যে আমার আসলে 50 বছর পরে কীরকম দেখা যাবে, 5 বছর পরে আমার আসলে কি হবে, ইত্যাদি ইত্যাদি। সো ব্যক্তিগতভাবে আসলে আমরা এখনো পর্যন্ত আমাদের যে ফাইন্যান্সিয়াল ট্রান্সফারগুলো অনলাইন বেস হয় নাই, যে কারণে আমাদের খুব বেশি ক্ষতি এখনও হয় নাই। বাট যখনই আমাদের মোবাইলে এরকম বিশেষ করে পেমেন্ট সিস্টেম সব কিছু অনলাইন বেস হয়ে যাবে, আমরা টাকা মানে কাঁচা টাকা কম ব্যবহার করব। আপনারা জানেন যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ফোনে, যে কোনো একটা অ্যাকাউন্ট, তখন কিন্তু আমাদের মানে ইমেল পাসওয়ার্ড সেভ হয়ে পড়ে থাকে। তো পরবর্তীতে আবার যখন লগ ইন করতে যাই, দেখা যায় যে আমি জাস্ট ইমেইলটা দিলাম, পাসওয়ার্ড শো করতেছে, আমরা ইজিলিভাবে দিয়ে দিলাম, অনেক সহজ ব্যাপার। বাট এই যে সেভ হয়ে পড়ে থাকা আর ওই যে হ্যাকাররা আপনাদের অ্যাক্সেস নিয়ে নেওয়া, সো এটা কিন্তু আমাদের হয়তো বা এখনও অত দূর যাই নাই মানে প্রযুক্তির কাজে, যে কারণে আমাদের খুব বেশি ক্ষতি এখনও হয় নাই। বাট আসলে ওদের কাছে কিন্তু অনেক অ্যাক্সেস চলে যায়। সিম্পল আরেকটা উদাহরণ দিই, ফেসবুকের কথা দিয়ে উদাহরণ দিই। অসময়ে যখন আসলে আম পাওয়া যায় না, আমি সেই সময় মানে 12 মাসি যে আমটা কিনলাম, কেনার আগে ওইখান থেকে আমি একটা ছবি তুলে নিয়েছিলাম যে অনেকগুলো আম। সো অনেকগুলো আমের ছবি যখন আমি ফোনে তুলে রাখছি, এরপরে আমি বাসায় এসে হঠাৎ করে চেক করে দেখি যে আমার ফেসবুকে শুধুমাত্র আমের বিজ্ঞাপন আসতেছে, সাভাইয়ের পেজ থেকে আমের বিজ্ঞাপন আসতেছে। তো তখন আমি একটা জিনিস দেখলাম যে ফেসবুকে আমার গ্যালারি অ্যাক্সেসটা অ্যাভেলেবেল আছে, তার মানে ফেসবুকের অ্যালগোরিদম আমার গ্যালারির অ্যাক্সেস পেয়ে ফেসবুক অটোমেটিকভাবে ওখান থেকে বুঝে নিচ্ছে যে আমি যখন আমের ছবি তুলতেছি, তখন ফেসবুক বুঝে নিচ্ছে যে আমি আমের প্রতি ইন্টারেস্টেড, তাই কিন্তু আমার আমের বিজ্ঞাপন আমার সামনে নিয়ে আসতেছে। সো এরকম অনেক কিছু আছে। যাই হোক, আমরা একটু আমাদের অ্যাকাউন্টগুলো সিকিউরিটি করার চেষ্টা করব বেশি। এরপর একটু বলি, আমরা যখন এই মানে অ্যাকাউন্টগুলো লগ ইন করবো, আমাদের নর্মালি অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট থাকতে পারে পার্সোনাল কাজে, বা এই রিলেটেড কাজে আমাদের একটু জিমেইল অ্যাকাউন্ট বেশি রাখতে হয়, অনেক সুবিধা হয় পরবর্তীতে সেটা। তো যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আমরা যেহেতু গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবো বলছিলাম, আমি যখন গুগল ক্রোমের উপরে ক্লিক দিলাম, দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট শো করতেছে এখান থেকে। ওকে, আমার আরও বেশ কিছু জিমেইল অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট এইগুলো এখন দেখতে পারতেছেন যে আমার এখানে এইগুলো শো করতেছে। সো এইগুলো আসলে আপনারা হয়তো বা অনেকের আছে এভাবে তৈরি করার, আবার অনেকের এইভাবে তৈরি করার নাই। সো আপনারা এইভাবে তৈরি করতে হলে যে কাজটা করবেন, গেস্ট মোড সিস্টেম করে করতে হয়। সো এখানে আপনি এই যে মানে
আমার যে জিমেইলের ছবিটা দেখতে পাচ্ছেন, আমি যে ছবিটা ব্যবহার করছি, সো নিচের ছবিটা না, উপরের ছবিটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে একটু নিচে এসে সো এখান থেকে অ্যাড নিউ ক্রোম প্রোফাইল এইটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে সাইন ইন করবেন, তাহলে আমার মতো আপনাদের শো করবে। আপনারা বেশিরভাগ এখান থেকে নতুন অ্যাকাউন্ট অ্যাড নিউ অ্যাকাউন্ট করতে যান এখান থেকে। সো এখান থেকে করলে হয় কি, একটা অ্যাকাউন্ট লগ ইন মানে লগ আউট করতে হয়, তারপর আরেকটা অ্যাকাউন্ট সাইন ইন করতে হয় এভাবে। বাট আমার মতো দেখেন, আমি এই একটা অ্যাকাউন্ট লগ ইন অবস্থা আছে, আমি আরেকটা গেস্ট মোড অন করে নিয়েছি। এই দেখেন আরেকটা আমি যেটাখানে কাজ করব। সো আমার কিন্তু এই একটা ব্রাউজার, আবার এই একটা ব্রাউজার, আমি দুইটা ব্রাউজার অন করে নিলাম। পাশাপাশি আমি চাইলে আরও বেশ কিছু অন করতে পারি। এটাতে আসলে আমাদের সুবিধা হয় কি, সেটা একটু কথা বলি। আমরা যখন সাপোজ ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব বা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তখন কিন্তু আমাদের 24 আওয়ার্স অনলাইনে থাকতে হবে। সো এখন মনে করেন যে আমাদের ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা আছে, আমাদের এখন কাজ করতে হচ্ছে। এখন এই কাজটা হলো অবশ্যই ভিপিএন ধরে করতে হবে। আচ্ছা, বোঝানোর জন্য আমি একটা সাইট নিয়ে আমরা কাজ করব, টিআর সো ট্রু পিপল সার্চ, এই সাইটটা নিয়ে আমরা কাজ করবো। দেখেন, সো এই ট্রু পিপল সার্চ, এটা আমেরিকান একটা সাইট, বাংলাদেশ থেকে ব্লক করা আছে। তার মানে বাংলাদেশ থেকে যদি আপনি এটাকে মানে অন করতে চান, অর্থাৎ আনব্লক করতে চান, তাহলে আপনাকে মাস্ট কিন্তু ভিপিএন ধরতে হবে। আচ্ছা, আমি আরেকটু চেক করি আমার রেকর্ডিংটা হচ্ছে কি না। ইয়েস। সো আপনি যদি বাংলাদেশ থেকে এটা অন করতে চান, তাহলে আপনাকে মাস্ট ভিপিএন ধরতে হবে। সো এবার আসছি ভিপিএন। আমরা যদি এই পিসিতে এই ভিপিএনটা ধরি, এটা একটা সফটওয়্যার, ওকে। সো এই সফটওয়্যারের মাধ্যমে ভিপিএন ধরি, তাহলে আমার কিন্তু পুরা পিসির আইপিটা চেঞ্জ হয়ে যাবে, ওকে। তার মানে আমার পুরা পিসিরটা আমি যে দেশ ধরবো সেই দেশ অনুযায়ী হয়ে যাবে। সো আমরা যখন ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এভাবে কাজ করব, সাপোজ ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট অনলাইনে আছে, আমি এখানে কাজ করতেছি, আর আমার এই পিসির যখন আমি ভিপিএন ধরতেছি, তখন কি হলো, পিসির অ্যাক্সেস কিন্তু আমেরিকান হয়ে যাচ্ছে। সো আপনার ফাইবার আপওয়ার্কে কিন্তু তখন এই অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো আমরা তখন যে কাজটা করি, এই একটা ব্রাউজার ওপেন করে নিলাম আর এই একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এখন এইখানে আমি যদি ভিপিএনটা ধরি, সাপোজ এই ভিপিএনটা আমি ধরলাম, ওকে ওকে, এইখানে আমি ভিপিএনটা ধরে যদি এখন কাজ করি, তাহলে আমার এই শুধুমাত্র এই ব্রাউজারের আইপি চেঞ্জ হবে, বাট এই ব্রাউজারের আইপি বাংলাদেশ থাকবে, ওকে। সো এই সুবিধাগুলোর জন্য আমরা আমাদের এই গেস্ট মোড অন করে ব্রাউজারগুলো ক্রিয়েট করি। সো পরবর্তী যদি কোনো সমস্যা ফেস করেন, এটা নিয়ে কথা বলবো, আমরা সরাসরি এমএস ওয়ার্ডে চলে যাই। সো মাইক্রোসফটের আমরা 3টা টুল শিখব, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। সো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আপনার যদি আপনার যদি পিসিতে ইনস্টল করা থাকে, তাহলে আপনি কিভাবে দেখবেন, ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে এখান থেকে দেখেন নিউ বলে একটা টুল আছে। সো নিউ এর উপরে যদি কার্সেলটা রাখেন, তাহলে দেখবেন যে এখানে মাইক্রোসফটের যে আর টুলগুলো এখানে অ্যাভেলেবেল আছে, সবগুলো এখানে দেখা যাচ্ছে। তার মানে আপনার পিসিতে যদি ইনস্টল থাকে, তাহলে আপনি এভাবে দেখতে পাবেন, আদারওয়াইজ দেখতে পাবেন না যদি ইনস্টল না থাকে, ওকে। সো আমরা এখন একটা এমএস ওয়ার্ড ফাইল নিব। সো আমি এখন এই মানে ফাঁকা জায়গার উপরে ডান ক্লিক করে নিউ এর উপরে ক্লিক দিয়ে এখান থেকে একটা এমএস ওয়ার্ড ফাইল নিব, ওকে। সো এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। নেওয়ার পরে এখান থেকে নাম চেঞ্জ করে দিব, সাপোজ BATCS-04। সো এই সিস্টেমেও নিতে পারেন। আবার এখান থেকে আপনি এই যে সার্চ বারটা আছে, আমি উইন্ডোজ 11 ব্যবহার করি, যে কারণে আমার সামনে এইভাবে দেখাচ্ছে। আপনারা 10 ব্যবহার করলে এই সাইডে সার্চ বারটা থাকবে। সার্চ বারের উপরে ক্লিক দিয়ে WRD লিখবেন, ওয়ার্ড চলে আসবে। সো ওয়ার্ডের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার পূর্বের যে এমএস ওয়ার্ড ফাইলগুলো আছে সব এখান থেকে শো করবে। আপনি যদি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে চান, আমি একটু আগে যে নতুন ফাইলটা নিলাম, জাস্ট ডান ক্লিক করে এখান থেকে নিউ এর উপরে ক্লিক দিয়ে এমএস ওয়ার্ড ডকুমেন্ট নিলাম। সো সেম কাজটা এখান থেকেও করব। দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটার উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমার সামনে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। সো এই দুইটার ভিতরে পার্থক্য কি, দুই সিস্টেমে নিলাম, এইটার ভিতরে পার্থক্য আসলে হলো কি, প্রথম যেটা নিলাম এইটা কিন্তু আমি ডিরেক্ট একটা ফাইল নিয়ে রিনেম করে আমার ফাইলটা
এখন আমি কাজ শুরু করতে পারবো। বাট এইভাবে যদি আপনি ফাইল নেন তাহলে আপনাকে অবশ্যই ফাইলটা প্রথমে সেভ করতে হবে। অর্থাৎ এখন যে ফাইলটা নিলেন এই ফাইলটা কিন্তু আসলে কোন ড্রাইভে মানে কোন জায়গায় থাকবে এটা আপনার এখনও নিশ্চিত না। সো প্রথমত এইভাবে যদি নেন, সার্চ করে, আমি আবারও দেখানোর ট্রাই করি। সো সার্চ করে MS ওয়ার্ড লিখলেন বা WORD লিখলেন, লেখার পরে একটা ফাইল নিলেন। ওকে, নেওয়ার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এইটার উপরে ক্লিক দিলেন, একটা নতুন ফাইল হলো, দেখেন document1 লেখা। সো এই ফাইলটাকে আপনাকে অবশ্যই সেভ করতে হবে। ফাইলের উপরে ক্লিক দিয়ে সেভের উপরে ক্লিক দিবেন। এখন দেখেন আপনাকে বলতেছে যা ভাই আপনি ফাইলটা কোথায় সেভ করবেন সেই লোকেশনটা সিলেক্ট করে দেন, কারণ আমার কিন্তু ড্রাইভে মানে আমার হার্ড ডিস্কে অনেক জায়গা আছে, আমি কোথায় সেভ করব। ওকে, আমরা নর্মালি সি ড্রাইভে কিছু সেভ করব না, সি ড্রাইভ বাদে যে কোনো জায়গায় সেভ করবো। সো ব্রাউজারের উপরে ক্লিক দিলাম, দেখেন আচ্ছা এখান থেকে আবারও দেখাই, এই যে ব্রাউজারের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি বলবো যে আসলে কোথায় সেভ করব। সি ড্রাইভে করব না, বাট অনেকে ডেস্কটপের উপরে করতে পারে। এই ডেস্কটপে যত ফাইল থাকে সব কিন্তু সি ড্রাইভে জায়গা নেয় বা ডাউনলোডে। সো আমি আপাতত ডেস্কটপের উপরে করলাম। ওকে, ডিরেক্ট সি ড্রাইভে, এখান থেকে সি ড্রাইভে না যে এখানে সে ডেস্কটপের উপরে করলাম, পরবর্তীতে ফাইলটা চেঞ্জ করে নিব, মানে জায়গা পরিবর্তন করে নিব। এরপর আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারি, সাপোজ BATC। আচ্ছা, যেহেতু ডেস্কটপের উপরে আমি ব্যাস 4 বলে একটা MS ওয়ার্ড ফাইল পূর্বে নিয়েছি, সো এই নামে আমি আর কোনো ফাইল নিতে পারবো না, আমাকে নামটা একটু চেঞ্জ করতে হবে। সো আমি 4.1টা দিয়ে দিলাম লাস্টে, তাহলে এখন সেভ। সো এখন দেখেন উপরে নামটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাস 4041। সো আমি এখন দেখি সেই ফাইলগুলো, এই যে আমি প্রথমে এটা নিয়েছিলাম, এই সিস্টেমে ডান ক্লিক করে নিউ থেকে ফাইল নেওয়া দেখাইছিলাম, আর এখানে আরেকটা। সো দুইটা ফাইল এখন ওপেন আছে। সো আমি প্রথমটা দিয়ে কাজ শুরু করি। একটা MS ওয়ার্ড ফাইল যখনই আমরা নিলাম, নেওয়ার পরে আমাদের সামনে এখন একটু এইগুলো সম্পর্কে পরিচিত হই। ওকে, সো মাইক্রোসফট ওয়ার্ডে যখন একটা ফাইল নিলাম, দেখেন আমরা নর্মালি জানি যে মাইক্রোসফট ওয়ার্ড মানে শুধুমাত্র টাইপ করতে হবে, এখানে বাংলা ইংলিশ মানে ফর্ম তৈরি করা ইত্যাদি 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 এগুলো করতে হবে, রচনা লিখতে হবে এগুলো। বাট মাইক্রোসফট ওয়ার্ডের কিন্তু একটা বিশাল বড় সেক্টর আছে। তো সেক্টরটা জাস্ট একটু সম্পর্কে একটু পরিচিত হয়ে আসি। যেরকম আমরা যদি ফাইবার, আপওয়ার্ক, মার্কেট প্লেসে যখন কাজ করব, সাপোজ ফাইবারে যাই, যাওয়ার পরে ডাটা এন্ট্রি লিখে সার্চ করি। আচ্ছা সরি, ডাটা এন্ট্রি না, MS ওয়ার্ড। ওকে, সো MS ওয়ার্ড লিখে সার্চ করার পরে দেখেন এখানে আমি প্রায় 3400 প্লাস গিগ এখানে অ্যাভেলেবেল আছে। যে 3400 গিগগুলো এখানে কাজ করতেছে, দেখেন এরা আসলে MS ওয়ার্ড নিয়ে কী ধরনের কাজ করে আমরা একটু দেখে আসি। সাপোজ বোঝার স্বার্থে একজন টপ রেটেড সেলার আছে, ইনার ওপেন করি, দেখেন MS ওয়ার্ড আমরা যেটা এখন শিখতেছি সেইটার উপরে কী পরিমাণে কাজ আছে, মানুষ এখন কী পরিমাণে কাজ করতেছে। প্রথম যে গিগটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কাজ অ্যাভেলেবেল আছে, এনার নাই, এনার দুইটা আছে। পরবর্তীতে এসে এনার দুইটা, এনার একটা, দুইটা, চারটা, একটু নিচে আসি 1, এনার নাই, এনার 5টা, এনার একটা। সো এনার নাই, এনার এই লাস্টের জন্য দুইটা আছে। যাই হোক, আমি এখান থেকে যেটা বলতেছিলাম এই টপ রেটেড পার্সনটা, এনাকে একটু ওপেন করে দেখি কী অবস্থা। সো ইনি আসলে কি করে, আই উইল ফরম্যাট, ডিজাইন, এডিট, আমরা এগুলো সবই শিখবো। ওকে, ফরম্যাট করা শিখবো, ডিজাইনটা শিখবো না খুব বেশি, কারণ ডিজাইনটা একটু অ্যাডভান্স লেভেলের। সো আমরা যদি ডিজাইনটা শিখতে যাই তাহলে আমাদের ক্লাস হয়ে যাবে 40টা। ওকে, তাও আমরা শেষ করতে পারবো না। সো এডিট শিখবো, ক্রিয়েট এগুলো নর্মালি শিখবো, ডিজাইনটা হালকা শিখবো, ওকে একেবারে বেসিকের উপরে ধারণা দিব। এরপর আসি, সো উনি আসলে কী ধরনের কাজ করছে দেখেন, এইটা হলো ওনার মানে কাভার, গিগের পেজ, গিগের ইমেজ। সো এরপরে আসি, এই কাজগুলো উনি করছে, এই কাজগুলো করছে বুঝবো কী করে, এখানে দেখেন ক্লায়েন্টের নাম চলে আসে। সো আমরা ছোটোখাটো ডিজাইন করা শিখবো, এগুলো এই ছোট ছোট ডিজাইন শিখবো। এরপরে দেখি এই দেখেন একটা টেবিল তৈরি করা, এগুলো সবই আমরা শিখবো। অলরেডি আমাদের কম্পিউটার সম্পর্কে যাদের একটু হলেও ধারণা আছে তারা এইগুলোকে একেবারে সিম্পল মনে করবো আমরা। ওকে, এই দেখেন এই কাজগুলো কিন্তু ও কোনো না কোনো ক্লায়েন্টের সাথে করছে। সো আমরা এইখান থেকে একটা জিনিস শিখলাম যে আসলে প্র্যাকটিস ফাইল কোথায় পাবো। আজকের ক্লাস শেষে আমি এই বিষয়টা আরও বেশি ধারণা দিব, সরাসরি MS ওয়ার্ডে চলে যাই। এইটা হলো ফাইবার দিয়ে দেখালাম যে ফাইবারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে মানুষ আসলে MS ওয়ার্ডের পরে, এবং রানিং কাজও দেখেন এখানে অ্যাভেলেবেল আছে। এনার তো 10টা কাজ রীতিমতো অ্যাভেলেবেল আছে। সো
এমএস ওয়ার্ডে যখন এরকম একটা ফাইল নিলাম, সো এই ফাইলটা, ব্ল্যাঙ্ক ফাইলটা আমি একটু পরিচিত হব প্রথম। ওকে, সো এই ফাইলে দেখেন উপরে যে অংশটা দেখতে পারতেছেন, ওকে, সো এই স্কেল, এখানে একটা স্কেল আছে, এই স্কেলের উপরে যে অংশটা দেখতে পারতেছেন, সো এই অংশকে বলে রিবন। ওকে, এমএস ওয়ার্ড ফাইলে এই উপরে যে অংশটা, আমি যেখানে কার্সেলটা নাড়াচাড়া করতেছি যে অংশটা, সো এখান থেকে শুরু করে এই যে উপরের অংশ আর এই পুরা অংশটা ওকে বলে রিবন। ওকে, সো রিবনের উপরে যে এই যে ব্লু কালার আর কি, ব্লু কালারের যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হলো থিম। থিমের কালার নর্মালি আমাদের প্রয়োজনে মতো চেঞ্জ করতে পারি, এটা একটু পরে দেখাচ্ছি। সো চাইলে আপনারা এটা একটু নোট করে রাখতে পারেন, এই ছোট ছোট বিষয়গুলো, যে কোনটাকে আসলে কি বলে। আমরা এতদিন ধরে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপিং শিখে আসছি, এগুলো শিখে আসছি, বাট আমরা একটু পরিচিত হব, কারণ আমরা যখন প্রফেশনাল জায়গায় যাব, আমরা অনেক কিছু যদি না বলতে পারি তাহলে সেটা আসলে আমাদের জন্য লজ্জাজনক। সো আমরা যেটুকু শিখবো পুরোপুরি একেবারে বেসিকটা নিয়ে শিখবো। ওকে, সো উপরে যে অংশটা দেখতে পারতেছেন এটাকে বলে রিবন। সো এই রিবনে যে ফাইল, হোম, ইনসার্ট এগুলো দেখতে পারতেছেন, এগুলোকে বলে ট্যাব। ওকে, যেরকম আমরা বলবো হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, মিলিংস ট্যাব, রিভিউ, সো এগুলোকে বলে ট্যাব, TAB। ওকে, সো এই ট্যাবে যেগুলো নিয়ে আমরা আসলে কাজ করি, এই যে ছোট ছোট পার্টগুলো দেখতে পারতেছেন, যেরকম আমরা নর্মালি জানি এটাকে বলে ফন্ট, এটাকে বলে ফন্ট সাইজ, এটাকে বলে বোল্ড, এই প্রতিটাকে বলে টুল। তাহলে আমরা কি কি শিখলাম আবার একটু রিভাইজ দেই। এই যে উপরে যে অংশটা দেখতে পারতেছেন এটাকে বলে রিবন। এরপরে রিবনে যে উপরে কালারটা দেখতে পারতেছেন এটা হলো থিম। ওকে, থিম কালার চেঞ্জ করে নেওয়া যায়। এরপরে উপরে যেটাগুলো দেখতে পারতেছেন রিবনে যে পার্টগুলো আছে, যেরকম হোম, বাই ডিফল্ট আমরা হোম ট্যাবে থাকি, হোম, ইনসার্ট, ডিজাইন, সো এই যে প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ট্যাব। ওকে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব। ওকে, সো আমরা যখন কাজ করব আমরা কিন্তু বলবো আমরা হোম ট্যাব থেকে ভিউ ট্যাবে যাব, লেআউট ট্যাবে যাব। ওকে, লেআউট সেকশন না, অনেকে বলে সেকশন, বাট সেকশন না, লেআউট ট্যাব, এগুলোকে বলে প্রত্যেকটি ট্যাব। এই ট্যাবে যে টুলগুলো দেখতে পাচ্ছেন, মানে আমরা যেগুলো নিয়ে কাজ করি, ওকে, সেগুলোকে বলে টুল। সো এই প্রতিটা টুল নিয়ে মূলত আমরা এমএস ওয়ার্ডে কাজ করব। ওকে, এই টুলগুলো দেখেন একটা গ্রুপে ভাগ করা আছে। ওকে, সো এই যেরকম এখানে একটা দাগ দেওয়া, এখান থেকে যে টুলগুলো আছে সেগুলোর নাম ক্লিপবোর্ড এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো টুল আছে, এই গ্রুপটার নাম হলো ফন্ট। এখানেও অনেকগুলো টুল আছে, এই গ্রুপটার নাম হলো প্যারাগ্রাফ। এখানেও অনেকগুলো টুল আছে, এই গ্রুপটার নাম হলো স্টাইল। এখানেও অনেকগুলো টুল আছে, এই গ্রুপটার নাম হলো এডিটিং। সো সেমভাবে আমরা ইনসার্ট ট্যাবে যাই। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানেও দেখেন টুলগুলো সব গ্রুপ আকারে ভাগ করা আছে। সো এইগুলোকে বলে টুল বার। ওকে, সো এই টুল বারে নর্মালি আমরা কি করি, টুল বক্সে অনেকগুলো টুল থাকে না, সো বিষয়টা হলো সেরকমই। যেরকম আমরা যারা সাপোজ আমাদের যাদের এটাকে কি বলে, মানে ইলেকট্রিক মিস্ত্রি যারা আছে ওদের কাছে দেখবেন যে একটা বক্স আছে, ওই বক্সে অনেকগুলো টুল থাকে। তো বিষয়টা এরকম সেরকম, ওদের ওইটাকে বলে টুল বক্স, আর এটা হলো টুল বার। সো এই টুল বারে অনেকগুলো দেখেন টুল থাকবে, এই টুলগুলো নিয়ে আমরা কাজ করব। এরপর আসি মাইক্রোসফট ওয়ার্ডে আর কি কি পাবো। সো এইখান থেকে একটু নিচে আসি, নিচে এসে এখানে যে পার্টটা দেখতে পারতেছেন এইটাকে বলে জুম আউট, আর এটাকে বলে জুম, এই যে মাইনাস চিহ্ন এটাকে বলে জুম আউট, আর এই প্লাস চিহ্নটাকে বলে জুম ইন। এইটা কাজটা কি, যেরকম আমি এই যে ফাঁকা যে একটা পেজ আছে, এই ব্ল্যাঙ্ক পেজটা কিন্তু আমি ফুল দেখতে পারতেছি না, আমি স্ক্রল করে নিচে যাইতে হচ্ছে, তাই আমি শেষ পর্যন্ত দেখতে পারতেছি। কিছুটা প্রয়োজনে আমাদের জুম আউট করলে আমরা ফুল পেজটাকে দেখতে পারি। ওকে, কোনো একটা প্রয়োজনে আমাদের অনেক সময় জুম আউট করার প্রয়োজন হতে পারে, তখন আমরা জুম আউট করে নিব। কখনো আমাদের জুম ইন করার প্রয়োজন হতে পারে। বাই ডিফল্ট 100% রাখা ভালো, বাট আমরা অনেক সময় আরও প্রয়োজনে, কোনো একটা ডিজাইনের প্রয়োজনে আমরা এটাকে আরও বেশি জুম ইন করে নিতে পারি। ওকে, দেখেন 140% করলাম, 150% করলাম। সো এটা আমাদের যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেটা করব। বাই ডিফল্ট আমি যে কাজটা করি সবসময় 100% রাখার চেষ্টা করি। সো এইটা হলো 100% রাখলে মোটামুটি সাইজটা ভালো দেখায়। সো এইটাকে বললাম জুম ইন, জুম আউট। এর পাশে আমাদের এই 2-3টা টুল সম্পর্কে একটু পরিচিত হওয়া প্রয়োজন, কারণ আমরা যারা নতুন আছি অনেক সময় এই সমস্যাটা ফেস করি।
সো বাই ডিফল্ট যেটা থাকে প্রিন্ট লেআউট মুড, ওকে, এই তিনটা হলো মুড, আপনি কোন মুডে দেখতে চাচ্ছেন আপনার এই এমএস ওয়ার্ড ফাইলটা, ওকে। যেরকম এইটাকে বলে প্রিন্ট লেআউট মুড, তার মানে সবসময় এই প্রিন্ট অবস্থায় আপনি দেখতে পাবেন। এখন যেটা দেখতে পারতেছেন, মানে সাপোজ বোঝানোর জন্য আমি বলি, আমরা যদি কোনো কিছু প্রিন্ট করি, ওকে, একটা ফাইল থেকে কোনো কিছু প্রিন্ট করি, তাহলে আমাদের সামনে যেরকমভাবে দেখায় জাস্ট একটা পেজ, সেটাই এটাকে বলে প্রিন্ট লেআউট মুড। আর এর পাশে যেটা আছে বাম পাশে, এটাকে বলে রিড মুড। রিড মুডটা কি, আমাদের সাপোজ এখানে তো একটা পেজ, আমাদের যখন অনেকগুলো পেজ হবে, সেই পেজগুলো আমরা বইয়ের কথা চিন্তা করি, বইয়ে যেরকম অনেকগুলো পেজ থাকে, সো এই পেজটা কী করে আমরা মানে পাল্টাই না এক এক করে। আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি আরেকটা ফাইল নিই, দাঁড়ান, এমন কোনো ফাইল যাতে অনেকগুলো পেজ আছে, এরকম কোনো ফাইল দেখি পাই কিনা। এখানে এক্সেল প্রোডাক্টের থাকতে পারে, এখানে ইয়েস এইটা থাকতে পারে। ওকে, সো আমার মনে হয় এইটাতে আমার অনেকগুলো পেজের থাকলেও থাকতে পারে। আচ্ছা, এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, ওকে। সো এখানে যখন আমি মানে রিড মোডের উপরে ক্লিক দিব, বাই ডিফল্ট পেজ লেআউট মোডে থাকবে, আমি যখন রিড মোডের উপরে ক্লিক দিব, দেখেন আমার সামনে বইয়ের পাতার মতো দেখাচ্ছে, দুইটা ভাগে ভাগ করা। বইয়ের পাতা যেরকম আমরা মানে বইটা খেলালে যেরকম আমরা দেখা যেতে পারে, এই সাইডে একটা পেজ থাকে, এই সাইডে এই যে বাম সাইডে একটা পেজ, ডাইন সাইডে একটা পেজ চলে আসছে, ওকে। সো সেমভাবে দেখেন আমরা কিন্তু আমাদের এমএস ওয়ার্ড ফাইলে জাস্ট একটা মানে এই যে পেজ লেআউট মোডে আমরা একটা পেজ দেখতাম, আর রিড মোডে আমরা কিন্তু একসাথে দুইটা পেজ মানে বইয়ের মতো দেখতে পারতেছি। সেমভাবে এখানে আমি যদি নেক্সটের উপরে ক্লিক দেই, তাহলে দেখেন আরও দুইটা পেজ চলে আসছে, এরপর আর মনে হয় পেজ নাই, যে কারণে আছে, সো নেক্সটে চলে যাচ্ছে। বা আপনি যদি মানে আপনার কার্সেল দিয়েও স্ক্রল করেন, তাহলে দেখবেন এই যে নেক্সটে চলে যাচ্ছে, এই যে দেখেন, এই যে ইয়েস। সো অ্যাজ বইয়ের পাতা, দেখেন এই সাইডে বইয়ের বাম পাতাটা আর এই সাইডে ডান পাতাটা, ওকে। সো এটাকে বলে রিড মোড। আর তার পাশে যেটা থাকে এটা হলো ওয়েব লেআউট মোড। সো ওয়েব লেআউট মোডের উপরে ক্লিক দিয়ে দেখি কি মানে এটাকে আসলে কি। ওয়েব লেআউট মোডটা আমরা অনেকে হয়তো বা বুঝতে পারছি কিনা জানি না, তবে এটা সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করি। যেরকম এই দুইটা দ্বারা কম্পেয়ার করার চেষ্টা করি। প্রথম যেটা ছিল এটাকে বলতেছে পেজ লেআউট মোড, তার মানে একটা একটা পেজ করে আমরা দেখতে পাবো, ওকে। এরপরটা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রিড মোড, তার মানে একসাথে আমরা দুইটা পেজ দেখতে পাবো, ওকে। বাম সাইডে একটা থাকবে আর ডান সাইডে একটা থাকবে। আর এইটা হলো ওয়েব মোড। ওয়েব লেআউট মোডটা আপনি যখন একটা ওয়েবসাইটে যাবেন তখন কিন্তু ওর কোনো পাতা থাকে না, ওকে। মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যাই ডাটা থাকে সবগুলো এক পাতায় থাকে। আচ্ছা, বোঝানোর জন্য আমি এখানে চলে যাই, ওকে। সাপোজ দেখেন এইখানে আমার যে কোর্সটা মানে টাইটেল থেকে শুরু করে আমার মানে আমার পার্ট থেকে শুরু করে আমি যদি শেষ পর্যন্ত যেতে চাই, সব এক পেজে। আর দেখেন এই যে মোটামুটি এই পর্যন্তই, তো আরও লোড মোড দিলে আরও যা আসবে সব কিন্তু একটা পেজে, ওকে। এখন এই ফুটার পর্যন্ত শেষ, সব কিন্তু একটা পেজে, এখানে দুইটা কোনো পেজ নাই। সো এই কাজটা এখানে হয়েছে, দেখেন আমার কিন্তু এই পিডিএফ ফাইলে অনেকগুলো পেজ ছিল, এই এমএস ওয়ার্ড ফাইলে অনেকগুলো পেজ ছিল। সো এইটা অনেকগুলো পেজ আর কি আছে, এখন আছে পেজ লেআউট মোড, তার মানে আমার ডিসপ্লে সাইজটা যেরকম সেইভাবে সাইজ ও নিয়ে দেখেন আলাদা আলাদা কোনো পেজ নাই, সব একটা পেজে শেষ পর্যন্ত যাই, কোনো পেজ পাবেন না আলাদা আলাদা। সো এইটাকে বলে ওয়েব লেআউট মোড। সো ওয়েব লেআউট মোডে আমরা নর্মালি যতগুলো পেজ আছে সব একটা পেজে কনভার্ট হয়ে যায়, ওকে। সো এইটা আমাদের মাঝে সাঝে প্রয়োজন হয়, অনেক ডাটা চেক করে দেখতে হলে এইভাবে আমরা দেখে নিই, তারপরে আমরা আবার পুনরায় লেআউটটা চেঞ্জ করে নিতে পারি। সো এখন দেখেন আবার পুনরায় অবস্থায় ফিরে গেছে। সো এইটা হয়তো বা বুঝাতে পারলাম। নেক্সট আমরা আমাদের ফাইলে চলে যাই, ওকে। এই ছিল আমাদের ফাইলটা। এবার আসি এখানে এই যে ব্ল্যাঙ্ক পার্টটা দেখতে পারতেছেন, এই ব্ল্যাঙ্ক পার্টটা এটাকে বলে পেজ, ওকে। আমাদের এটা হলো জাস্ট পেজটা, মানে আমরা যে এমএস ওয়ার্ডে যে কাজগুলো করব যেখানে থাকবে এটা হলো পেজ। সো এই পেজের উপরে একটা স্কেল দেখতে পারতেছেন, এই স্কেলটা অনেক সময় থাকে না, ওকে। সো
আমরা এই ভিউ ট্যাব থেকে এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। যেরকম ভিউ ট্যাবে যাওয়ার পরে আমরা অনেক কিছু পেয়ে যাই। আচ্ছা, এই যে পার্টগুলো দেখতে পারতেছেন না, এই পার্টগুলো কিন্তু মানে এই যে টুলগুলো, বিশেষ করে রিড, লেআউট, ওয়েব বা জুম ইন জুম আউট, এগুলো সবই এইখানে আছে। ওকে, সো এবার আসি আমাদের যেখানে একটা স্কেল বলতেছি। সো এই স্কেলটা যদি আমাদের না থাকে তাহলে আমরা যে এই ভিউ ট্যাবে এসে এই যে স্কেল যে টুলটা আছে এটার উপরে দেখেন চেকবক্স টিক মার্ক করা, এটা আমি জুম করে দেখাতে পারবো না কারণ এটা জুম হয় না। সো এইটা দেখেন টিক মার্ক দেওয়া আছে, এটা টিক মার্কটা উঠাই দিলে দেখেন অনেকের এমএস ওয়ার্ড ফাইলে স্কেল থাকে না। সো স্কেল যখন না থাকবে তখন যে কাজটা করবেন, ভিউ ট্যাব থেকে এই স্কেলের উপরে টিক মার্ক দিয়ে নেবেন, অথবা যদি শর্টকাট করতে চান তাহলে কি করবেন, এইটা তো কন্ট্রোল এইচ বাটন প্রেস করবেন, তাহলে দেখবেন যে আচ্ছা ভুলে গেছি এটার শর্টকাট কি, আচ্ছা সরি ভুলে গেছি, যাই হোক আমি পরবর্তী ক্লাসে বলে দিব না হয়। তো এখান থেকে কন্ট্রোল এইচ তো রিপ্লেস কন্ট্রোল এল, আচ্ছা পরবর্তীতে বলে দিব। যাই হোক, এখান থেকে স্কেলের উপরে টিকমার্ক দিয়ে দিবেন, আপনার সামনে এই যে বাম সাইড ডাইন সাইড সবই স্কেল হয়ে যাবে। দেখেন এই যে বাম সাইডে স্কেল হয়ে গেছে, উপরেও স্কেল হয়ে গেছে। সো এইটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক। আরেকটু বেসিক সম্পর্কে ধারণা দিব, বিশেষ করে ফাইল ট্যাবে। সো ফাইল ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে অনেক কিছু পাবো। এই যে সাপোজ আপনার পিসিতে, আপনি তো আর আমাদের ভিতরে অনেকে আছে এমএস ওয়ার্ড ইনস্টল করতে পারি না বা মাইক্রোসফট অফিস ইনস্টল করতে পারি না। সো আমরা নর্মালি কম্পিউটার দোকান থেকে এটা ইনস্টল করে নিয়ে আসি। সো গোটা আমরা ইনস্টল করে নিয়ে আসলাম, বাট আমার আসলে কত ইনস্টল করে দিয়েছে, যেরকম মাইক্রোসফটের যে ভার্সনগুলো আছে, বিশেষ করে আমরা লেটেস্ট ভার্সন ইউজ করি 2010। আমি জানি না 2010-এর নিচেও 2007 ইউজ করে কিনা, করলেও করতে পারে। সো 2010, এরপরে 2013, 16, 19, 21। সো এই কোন ভার্সনটা আমরা আসলে ব্যবহার করতেছি আমরা নিজেরাও কিন্তু অনেকে জানি না। সো আপনি যদি আপনার পিসিতে কোন ভার্সনটা ইউজ করতেছেন এটা দেখতে চান, তাহলে এখান থেকে এই যে ফাইল যে ট্যাবটা আছে, ফাইল ট্যাবের উপরে ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্ট যেখানে লেখা আছে সেইটার উপরে ক্লিক দিবেন। ওকে, এখানে অ্যাকাউন্ট আমি খুঁজে পাচ্ছি না, সো আমি মোরের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে আমার সামনে নতুন অপশন আছে, এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক দেব। সো অ্যাকাউন্টের উপরে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। তার মানে আমি আমার পিসিতে যেটা ব্যবহার করতেছি এটা হলো 2019 ভার্সন। ওকে, সো আপনারাও আপনাদের কোন ভার্সনটা ব্যবহার করতেছেন সেটা চেক করে দেখতে পারেন, বা আপনারা কোথাও পরীক্ষা দিতে গেলেন বা অনেক সময় এটা করতে পারে যে আপনার পিসিতে কোন ভার্সন। যাই হোক, এটা বেসিক নেওয়ার আমাদের প্রয়োজন আছে। সো আমরা ফাইল ট্যাব থেকে মোরের উপরে ক্লিক দিয়ে অ্যাকাউন্টের উপরে ক্লিক দিব। অনেকের দেখবেন যে অনেকের এখানেই অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়ে গেছে, সো তারা অ্যাকাউন্টের উপরে ডিরেক্ট ক্লিক দিলে, মোট কথা আপনাকে অ্যাকাউন্টে যাইতে হবে। সো মোর থেকে এখানে অ্যাকাউন্টের উপরে ক্লিক দিবেন, তাহলে আপনি দেখে নিতে পারবেন যে এখানে আসলে কোন ভার্সনটা আপনি ব্যবহার করতেছেন। সো এরপরে আসি আমাদের যে থিমের কালার নিয়ে কথা বলতেছিলাম এখানে। ওকে, আচ্ছা আর এখানে কি বোঝানোর কিছু আছে কিনা, অ্যাকাউন্টে যাই দেখি আর কিছু এখানে বলার আছে কিনা। ওকে, সো এখান থেকে বলছিলাম কোন ভার্সনটা ব্যবহার করতেছি। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে অফিস, এই যে অফিস থিম, আমাদের যেই কালারটা ব্লু কালার এসেছিল, আমি যদি চাইলে অনেক সময় আমাদের হয় কি রাতে যখন আমরা কাজ করি তখন চোখে যাতে সমস্যা না হয় সে কারণে আমরা একটু ব্ল্যাক করে নিই, বা অনেকের ভিডিও দেখবেন তার ভিডিওতে এমএস ওয়ার্ডটা ব্ল্যাক কালারের দেখাচ্ছে। তো সে আসলে কিভাবে করে, ফাইল থেকে এখানে মোর অ্যাকাউন্টের উপরে ক্লিক দিয়ে এখান থেকে যে থিম কালারটা, এখান থেকে বাই ডিফল্ট কালারফুল থাকে। ওকে, কালারফুলটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। যেরকম যদি হোয়াইট করি তাহলে কি দেখায় দেখি, দেখেন সব কিছু হোয়াইট হয়ে গেছে। ওকে, উপরে যে থিমের কালারটা ব্লু কালার দেখতেছিলাম, নিচের রিবনটা মানে পার্টটা দেখা যাচ্ছে, উপরেরটা নাই। সেমভাবে আমি যদি অ্যাকাউন্ট থেকে ব্ল্যাক করতে চাই তাহলে ডিরেক্ট ব্ল্যাকের উপরে ক্লিক দিব। এখন দেখেন আমার পুরা অফিসের যে ড্যাশবোর্ডটা সব কিছুই ব্ল্যাক হয়ে গেছে। ওকে, তাহলে রাতের বেলা কাজ করতে আমাদের এটাতে সুবিধা হয়। ওকে, এখানে আপনি কিছু লিখলে কিন্তু সেটা হোয়াইটে শো করবে। ওকে, এটা বাই ডিফল্ট হয়ে যাবে। ওকে, সো এখন আমি যে আর কিভাবে চেঞ্জ করতে পারি দেখি, এখানে অ্যাকাউন্টে এসে সো থিম কালার ব্ল্যাক করছিলাম, চাইলে অন্য কিছু করে নিতে পারি, যেরকম ডার্ক গ্রে করে নিতে পারি। এই যে সো ডার্ক গ্রে করলাম, সাইডে আমার মানে গ্রে কালার দেখাচ্ছে আর পেজটা আবার হোয়াইট দেখাচ্ছে।
সো এরপরে অ্যাকাউন্টে এসে আর কি করতে পারি দেখি, থিমটা আবার কালারফুল করে দেই এবং অফিস ব্যাকগ্রাউন্ডটা আমরা আসলে কি করব, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। অফিস ব্যাকগ্রাউন্ডটা হলো এখানে নর্মালি ছোটোখাটো একটা চেঞ্জ আসে, বুঝবেন কিনা দেখি, এই দেখেন উপরে চেঞ্জ আসতেছে। ওকে, তো সাপোজ নো ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আমি একটা সার্কেল এটা করে দিলাম। ওকে, মনে করলাম যে এটা করে দিলাম, দেখেন উপরে কোনো একটা চেঞ্জ আসছে, কিছুটা বোঝা যাচ্ছে কিনা আমি এইটা, এই দেখেন। সো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না, সো এখানটা আমরা নো ব্যাকগ্রাউন্ড করে দিলাম, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রাখবো না। বা চাইলে হয়তো বা এখান থেকে কাস্টমস, না এখান থেকে কোনো কিছু কাস্টমস করা যায় না, স্টার। ওকে, আমাদের এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কাজ নেই, তবে আমাদের এই থিম কালার অনেক সময় চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, আমাদের অনেকের চোখের সমস্যা থাকতে পারে, তারা এইটা পার্টটা চেঞ্জ করে নেয়। সো এরপর আসি, আমাদের এই ফাইলের একটা ইনফো আমরা চেক করে দেখতে পারি, সেইটা হলো এই ফাইলের টোটাল একটা সংক্ষিপ্ত পার্ট, যেরকম ফাইল থেকে ইনফোর উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই ফাইলের ফুল প্রপার্টিজটা আপনার সামনে শো করবে। ওকে, যেরকম এই ফাইলটার নাম এখানে শো করতেছে bash04। ওকে, এইখানে এসে প্রপার্টিসে এসে এই ফাইলের সাইজটা কত, আপনি যখন যত বড় ফাইল তৈরি করবেন সাইজ তত বাড়তে থাকবে, কয়টা পেজ আছে, কয়টা ওয়ার্ড এখানে লেখা আছে, টোটাল এডিটিং থিম কয় মিনিট, এরপরে টাইটেল কি আছে, এগুলো সবই শো করে। দেখেন এই ফাইলটা কবে ক্রিয়েট করা হয়েছে, এই ফাইলটা টুডে 9:36 মানে 9:36 PM, এখন কিন্তু 9:43, 9:36 ক্রিয়েট করা হয়েছে। যদি আপনি কোনো ফাইল পান এখান থেকে 10 বছর আগে ক্রিয়েট করা, সেইটা যদি এখন ওপেন করেন তাও আপনার সামনে শো করবে যে কত তারিখে কোন সময় ক্রিয়েট করা হয়েছিল, এটা শো করবে। এবং লাস্ট মডিফাই কে করছে, এখানে দেখেন লাস্ট মডিফাই কখন করা হয়েছে, টুডে 9:41 মানে 9:41 মডিফাই করা হয়েছে। এবং এই ফাইলের অথরকে, অথরটা হলো এই যে এখানে দেখেন এই পিসিতে যেভাবে সেট করা আছে সেখানে। সো যে আসলে এই ফাইলটা ক্রিয়েট করছে, যে পিসি দিয়ে ক্রিয়েট করা হয়েছিল সেখান থেকে ডিরেক্ট, এইটা একটু বলবো যে আসলে নামটা কিভাবে আসে একটু পরে বলবো, এখান থেকে এই নামের উপর বেস করে চলে আসবে এমন কিছু না। আর লাস্ট অর্থাৎ যে পিসি দিয়ে ফাইলটা ক্রিয়েট করা হয়েছিল সেই হবে অথর, এবং সেই ডেট সব কিছু থাকবে। লাস্ট মডিফাইড বাই, কে আসলে এই ফাইলটা লাস্ট মডিফাই করছে, কখন মডিফাই করছে সেটা তো আমি দেখছি যে এই সময় মডিফাই করছে, এবং লাস্ট কে মডিফাই করছে সেটাও দেখা যাবে। আচ্ছা, অথর এই জিনিসটা কিভাবে আসে সেটা একটু দেখে আসি। এখান থেকে অপশানের উপরে পাবেন আপনি, এই যে এখানে যদি অপশান পেয়ে যান তাহলে ভালো, আর যদি না পান মোরের উপরে ক্লিক দিয়ে অপশানের উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে, একটু নিচে আসবেন, এই যে ইউজার নেম, এই ইউজার নেমে লেখা আছে বিভাস বাইন, যে কারণে এই পিসিতে আপনি MS ওয়ার্ড বা এক্সেল পাওয়ার পয়েন্ট যতগুলো যাই নেন না কেন, সো সবই এই মানে এই পিসি দিয়ে যতগুলো ক্রিয়েট করবেন সবই অথর নেম হয়ে যাবে আমার নাম। ওকে, এখানে যদি আমি বিভাস একাডেমি লিখে দিতাম তাও কিন্তু চেঞ্জ হয়ে বিভাস একাডেমি, অর্থাৎ এখানে যেটা লেখা থাকবে আপনাদের পিসিতে দেখবেন যেটা লেখা আছে সেটাই হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আরও ছোটোখাটো চেঞ্জ করে নেওয়া যায়, যেরকম দেখেন নো ব্যাকগ্রাউন্ড আছে, থিমটা আছে কালারফুল, ওই যে থিমের চেঞ্জ আনতেছিলাম এখানে সব কিছু আছে। ওকে, এখান থেকে আরও সব কিছু আমরা দেখে নিতে পারি। যাই হোক, এটা নিয়ে আর একটু পরে কথা বলি এই পার্টটা নিয়ে। সো আমরা কোথায় ছিলাম, ফাইল ইনফোতে এসে। সো এই ইনফোটা হয়তোবা মোটামুটি আমরা বুঝতে পারলাম, এখানে সব কিছু ডিটেলস থাকে। এই বিষয়টা আরেকটু কি হয়, আমরা যেহেতু মার্কেটে কাজ করি, সো আমরা অনেক কিছু শিখবো। যেরকম আমি আমার কোর্স নিয়ে আরেকটু কথা বলি, আমার কোর্সে আসলে কিভাবে কি শিখবেন। প্রথমে আপনারা যেটা শিখবেন সেটা হলো স্কিলটা ডেভেলপ করবেন। ওকে, সো এরপরে যেটা করবেন সেটা হলো মানে আপনি যে কাজটা শিখতেছেন সেইটার উপরে স্কিল ডেভেলপ করবেন প্রথম, এর পরবর্তীতে আপনি মার্কেটের উপরে স্কিল ডেভেলপ করবেন, অর্থাৎ যে মার্কেটগুলো কিভাবে কাজ করে, এরপরে আউট অফ মার্কেটের উপরে স্কিল ডেভেলপ করবেন। দেখেন একটা কথা বলি, আমাদের বাংলাদেশে বিশেষ করে ফাইবার বাংলাদেশ যে গ্রুপটা আছে আমি আপনাদেরকে দেখাই, সরি ফাইবার বাংলাদেশ বললে ভুল হবে, ফ্রিল্যান্সার অফ বাংলাদেশ এরকম একটা গ্রুপ আছে, এই যে। সো এই গ্রুপটাতে আপনারাও জয়েন হতে পারেন। ওকে, সো এইখানে দেখেন ফ্রিল্যান্সার অফ বাংলাদেশে অনেক মেম্বার আছে। সো এই মেম্বারগুলো থেকে দেখবেন, বা আপনার যদি জানা থাকে দেখবেন যে হাজার হাজার পাবলিক আছে আসলে এক্সপার্ট আপনার থেকে, মানে আমার থেকে, আমিও বলতে পারি যে আমার থেকেও এক্সপার্ট।
মানে কাজ অনেক কাজ পারে, বাট তারা মার্কেট প্লেসে যে ব্যর্থ, মানে লোকাল সেলারদের কাজ করতে করতে এতটাই এক্সপার্ট হয়ে গেছে, মার্কেটে যে একেবারে ব্যর্থ। ওকে, মানে ফাইবার আপওয়ার্ক থেকে কাজ নিতে পারে না, বা ফাইবার আপওয়ার্ক কীভাবে কাজ করে এটা জানে না। দেখেন, কাজ করা এটা একটা জিনিস, আর ওই ফাইবার আপওয়ার্ক কীভাবে কাজ করে ওটা আরেকটা জিনিস, ওটা সম্পর্কেও আপনাকে শিখতে হবে, আদারওয়াইজ আপনাকে কিছু করতে পারবেন না। ওকে, সো আমার কোর্সটা এইভাবে ডিজাইন করা যে আপনি প্রথমে কাজ শিখবেন, কাজ শেখার পরে ফাইবার আপওয়ার্ক কীভাবে কাজ করে এটা শিখবেন, তারপরে আউট অফ মার্কেট শিখবেন। সো আজকের ক্লাসে আউট অফ মার্কেট একটু ধারণা দিয়েছে। আউট অফ মার্কেটটা কি, আমরা সবাই আসলে মার্কেটে মানে বলতে পারবো না। আমি এখান থেকে বলি, আমরা যে এখানে 10 জন পার্টিসিপেট দেখতে পারতেছি, এইখানে 10 জন যদি আজকে দিনের কথা বলি, আমরা তো অবশ্যই ফাইবার আপওয়ার্কের উপরে ক্লাস করব। তো মনে করলাম যে আজকেই ফাইবার আপওয়ার্কের উপরে ক্লাস করতেছি, এবং আজকের দিনে সবাই যদি ফাইবার আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলি, তাহলে এখান থেকে দেখা গেল 1 মাস পরে এখান থেকে সর্বোচ্চ হলো 2 জন ব্যক্তি কাজ পাবে, আর বাকি 8 জন পাবে না। এটা একেবারে সিম্পল ঘটনা, বা মানে বাস্তবতা। সবাই কাজ পাবে না, এটা স্বাভাবিক। আর 8 জনের ভিতরে কখন কাজ পাবে, এই 8 জনের ভিতর, মানে এই 8 জনের ভিতরে অনেকের আছে আসলে এত ধৈর্য শক্তি নাই, সে আসলে ওখান থেকে দেখবেন যে 2-3 জন অলরেডি প্রথম মাসে ছাঁটাই হয়ে যাবে, যে ভাই এখানে কাজ টাজ পাওয়া যায় না, আমার দ্বারা এত সম্ভব না বসে থাকা। এরপরে ওখান থেকে আর কয়েকজন ব্যক্তি আছে যে নেক্সট মাসে কাজ পাবে। সো এইভাবে মোটামুটি হয়তো বা 4 থেকে 5 জন সর্বোচ্চ হলেও থেকে যাবে, বাকিগুলো অটোমেটিকভাবে তারা নিজে থেকে চলে যাবে, কারণ আসলে ধৈর্য শক্তি নাই। ওকে, সো একটা জিনিস, আপনারা কিড সুলাইমান নাটকটা দেখছেন কিনা জানি না, মোশাররফ করিমের। কেউ কি দেখছেন কিড সুলাইমান? একটু রিপ্লাই দিবেন যদি দেখে থাকেন। না দাদা, এখনো দেখিনি। আচ্ছা, মোশাররফ করিমের একটা নাটক আছে কিড সুলাইমান 1, 2 দুইটা পার্টে, হয়তোবা অনেকে দেখছেন। সো ওইখানে আমি মোশাররফ করিমের টপ ফ্যান, যে কারণে বেশিরভাগ দেখায়, অন্য নাটকগুলো দেখি না। আর ওই যে মুভি দেখার কথা বলেন না, আমাদের ভিতরে এখানে অনেকে আছেন যে, আমি যদি বলি লাস্ট মুভি দেখছেন কবে, ওকে, আমার কিন্তু বয়স বেশি না, আমার মাত্র 28 ক্রস করে 29-এ পা দিয়েছি, আমার কিন্তু খুব বেশি বয়স হয় নাই। তো আমি লাস্ট মুভি দেখছি 2017 সালে। ওকে, চিন্তা করতে পারবেন না, মানে পাগল বললেও বলতে পারেন, বাট এটাই হলো বাস্তবতা। ওকে, কারণ আমি আসলে ওই মুভি দেখে সময় নষ্ট করার পক্ষে না। ওকে, ওখান থেকে আমি কিছু পাবো না। তো যেটা বলতেছি, মানে নাটকগুলো খুব কম দেখি, বাট যেটুকু দেখি ওই মোশাররফ করিম বা টুকটাক একটু ইয়ে হলে দেখা হয়। তো যেটা বলতেছি, ওখানে মোশাররফ করিমের একটা কমন ডায়লগ আছে যে প্রেমের অপর নাম হলো লেগে থাকা। ওকে, সো মানে নায়িকার সাথে কোনো একটা কনভারসেশনে সে বলছিল যে প্রেমের অপর নাম লেগে থাকা। সো আমি আমার স্টুডেন্টের যে ডায়লগটা দিই যে ফ্রিল্যান্সিংয়ের অপর নাম কিন্তু লেগে থাকা। ওকে, আপনি লেগে না থাকলে ফ্রিল্যান্সার হতে পারবেন না। তো যাই হোক, আমরা পুনরায় আবার ব্যাক করি। লাস্ট যে কথাটা বলতেছিলাম, আউট অফ মার্কেট প্লেস কেন প্রয়োজন হয়। দেখেন, মার্কেটে গিয়ে আমরা মানে হলপ করে বলতে পারবো না আমরা সবাই সাকসেস হব। সো আমরা আউট অফ মার্কেট শিখবো। সো এই আউট অফ মার্কেটের একটা টপ হলো লিঙ্কডইন। গত ক্লাসে হয়তো বা বলছিলাম লিঙ্কডইনের কথা। সো যে এখনও লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। লিঙ্কডইনে কিন্তু আপনি এই ফাইবার আপওয়ার্কে যত কাজ পান তার থেকে বেশি কাজ আসলে লিঙ্কডইনে আছে। ওকে, সো দেখেন 10 মিনিট স্কুলের নাম হয়তো আমরা সবাই শুনছি, এখানে ওরা একটা জব পোস্ট করছে, উই আর হায়ারিং সিনিয়র কন্টেন্ট এক্সিকিউটিভ। সো এইটা যদিও আমাদের মানে স্কিলের সাথে যায় না, কন্টেন্টের সাথে, এইটা আসলে দেখেন 40,000 টাকা বেতনে চাকরি। ওকে, এটা অবশ্যই কিন্তু লোকেশান, আচ্ছা লোকেশান ঢাকা, তার মানে অন সাইট জব। ওকে, তো এখান থেকে একটু দেখি, আমরা এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্রফেশনালি সেট আপ করে। ওকে, লিঙ্কডইন, কারণ লিঙ্কডইন থেকে আউট অফ মার্কেট কাজ করব। কেন আউট অফ মার্কেটের কথা বলতে গিয়ে এত কিছু বললাম সেটা একটু বোঝাই। সাপোজ লাস্ট টাইম এই ক্লায়েন্টটা, যদিও এটা আমার এক ফ্রেন্ডের ফাইল, আমার ফ্রেন্ডের ফাইবারে নক করছিল এই ক্লায়েন্টটা। সো আমি জাস্ট বোঝানোর জন্য এটা ওপেন করি এই ফাইলটা। ওকে, আমরা এখান থেকে দেখাচ্ছিলাম যে ফাইল থেকে ইনফোতে যে এই অথর চেক করতেছিলাম। আমরা আসলে ফাইবার আপওয়ার্কে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের ডিরেক্ট বলতে পারি না যে তোমার নাম কি।
ওকে, এইগুলো আসলে অনেক শুনতে পারি না। ওকে, বাট ক্লায়েন্টের অনেক সময় নাম বোঝা যায়, অনেক সময় বোঝা যায় না, আমরা এটা শুনতে পারি না যে তোমার নাম কি, এটা আসলে যায় না। ওকে, তো যাই হোক, আমরা এইটা সেই ক্লায়েন্ট যেহেতু এই ফাইলটা দেছে, এটা যদিও ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট, সো এই ফাইলটা দেছে, আমি তার কাছে নাম কেন শুনতে যাব, ফাইল থেকে ইনফোর উপরে ক্লিক দিব, দেখেন এই হলো সেই ক্লায়েন্টের নাম। ওকে, সো হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে কেন আমরা এই ছোটোখাটো বিষয়গুলো এখন শিখতেছি, কারণ এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের অদূর ভবিষ্যতে বড় কাজে লাগবে। সো এই হলো ক্লায়েন্টের নাম। দেখেন ক্লায়েন্টটা গতকাল এই ফাইলটা ক্রিয়েট করছে 12:27 লাস্ট মডিফাইড বাই আমি নিজেই মডিফাই করছিলাম, কাজটা করছিলাম, এই যে কাজটা স্যাম্পলটা করে রেডি করে দিচ্ছিলাম। এই কাজটাও প্রয়োজন হলে যখন আমি ডাটা এন্ট্রি ক্লাস নিব তখন আসলে দেখাবো। ইন্ডিয়ান জিএসটি কালেক্ট করতে হবে, মানে ট্যাক্সের বিষয় আছে এখানে। ওকে, সো এখান থেকে হয়তো বা ইনফো থেকে বিষয়টা ক্লিয়ার হলেন যে আজকে আমরা কেন এই বেসিকগুলো শিখলাম। ওকে, এটা হলো ক্লায়েন্টের নাম। এই ক্লায়েন্টের নাম হলে আমরা কিন্তু ক্লায়েন্টকে বাইরে খুঁজে বের করতে পারি ইজিলিভাবে। আমরা কিন্তু ফাইবার মার্কেট প্লেসে ক্লায়েন্টের বলতে পারি না, মানে ইনবক্সে বলতে পারি না আমার এই মানে আমার এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ, তুমি আমার হোয়াটসঅ্যাপে নক দাও, বা এইটা হলো আমার লিঙ্কডিন, তুমি আমার লিঙ্কডিনে নক দাও। ভাই আপনি যত বড় টপ রেটেড সেলার হন না কেন, আপনি যদি আপনার ইমেইল, ফোন নাম্বার এগুলো শেয়ার করেন, আপনার অ্যাকাউন্টটা 5 মিনিট পরে অটোমেটিকভাবে সেই মার্কেট প্লেস থেকে গায়েব হয়ে যাবে। ওকে, এবং ইমেইলটা চেক করবেন, দেখবেন আপনাকে বলবে আপনি অমুক টার্মস অ্যান্ড কন্ডিশন ভাঙছেন, যে কারণে আমরা আপনাকে রাখতে পারলাম না। ওকে, যাই হোক, আমরা যেহেতু মার্কেট প্লেস নিয়ে শিখবো, ওইখানে ওই বিষয়গুলো নিয়ে আরও বেশ কিছু কথা বলবো, যে মার্কেটে আসলে কি কি কাজ করা যায়, কি কি কাজ করা যায় না। এইখানে আমরা যেরকম বিশেষ করে ইনবক্স, মানে এটাকে কি বলে, মেসেঞ্জারে ইচ্ছা মতো যা কিছু বলতে পারি। একটা সময় ছিল মানে মেসেঞ্জারে হাবিজাবি দিয়ে ভরাই ফেলতে পারতাম। ওকে, বিশেষ করে ফ্রেন্ডের সাথে যখন কনভারসেশন তো অনেক কিছু দিতে পারতাম। সো এখন কিন্তু অনেক দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট হয়েছে, অনেক কিছু আমাদের হয় না, আমাদের 24 ঘন্টার জন্য ব্লক করে রাখে, লাইক দিতে দেয় না, কমেন্টস করতে দেয় না, উল্টাপাল্টা কমেন্টস করলে ঝামেলা করে দেয়। সো অলরেডি অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আপডেট করছে। সো এর থেকে আরও বেশি মানে কঠিন হলো মানে মার্কেট প্লেসগুলো, কারণ ওইখানে হলো প্রফেশনাল জায়গা। ওখানে চাইলে আপনি এই যে বাংলিশে কথা বলতে পারবেন না, আপনাকে ইংলিশে কথা বলতে হবে। সো সব কিছু নিয়ে কথা বলবো। সো আমরা ছিলাম ইনফোতে। সো ইনফোর বিষয়টা হয়তো বা ক্লিয়ার হলো। এরপর এখান থেকে আর কি কি আছে দেখি। সো আচ্ছা, এখান থেকে একটু কথা বলি। আমাদের অনেকের আছে এই জায়গায় যে রিবনটা, মানে রিবনে যে ট্যাবগুলো দেখতে পারতেছেন, অনেকের আসলে এতগুলো ট্যাব নাই। দেখেন এই ট্যাবগুলো হয়তো বা অনেকের নাই। সো আপনি যদি এই ট্যাবগুলো আনতে চান তাহলে কি করবেন, এই ট্যাবগুলো আপনার কাছেও আছে বাট আপনার কাছে দৃশ্যমান নেই। ওকে, সো এইগুলো যদি আপনি করতে চান তাহলে ফাইল থেকে মোড়ের উপরে ক্লিক দিয়ে অপশানের উপরে ক্লিক দিবেন। মোট কথা আপনাকে অপশানে যেতে হবে ফাইল থেকে। সো অপশানের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে আপনার সামনে যে ড্যাশবোর্ডটা চলে আসবে, এইখানে আপনাকে একটু কাজ করতে হবে। যেরকম আমি বলছিলাম, এইটার নাম বলছিলাম যে রিবন। ওকে, সো রিবনে আমরা কাজ করব। এখানে দেখেন কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক দিব, তার মানে এই যে রিবনটা আমার সামনে কিছু আছে কিছু নেই সেটাকে কাস্টমাইজ করে নিব। ওকে, সো কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন বাম সাইড এবং ডাইন সাইড মিলে আমাকে অনেক কিছু দেখাচ্ছে। এটা হলো মেইন রিবন, এই মেইন ট্যাব। সো এই ট্যাবগুলো আমার সামনে টিকমার্ক দেওয়া আছে, তার মানে শো করতেছে। আপনার সামনে যদি শো না করে তাহলে সাপোজ দেখেন এইগুলো আমি যদি এখন মনে করেন ভিউ ট্যাব, রিভিউ ট্যাব, এগুলো আমি উঠাই দিয়ে ওকের উপরে ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন আমার সামনে কি আর এগুলো আছে, এগুলো আছে শুধুমাত্র মিলিংস পর্যন্ত আছে। আচ্ছা, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, একটু মিউট করবেন। ওকে, সো আমরা যেটা দেখতেছিলাম যে উপরে যে ট্যাবগুলো আমাদের নাই, এই ট্যাবগুলো আসলে হাইড আছে। সো এই ট্যাবগুলো যদি আপনি আনহাইড করেন বা এনেবল করতে চান তাহলে কি করবেন, ফাইল ট্যাব থেকে মোড়ের উপরে ক্লিক দিয়ে অপশানের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক দিবেন। এখান থেকে দেখে নেবেন যে কোন ট্যাবগুলো টিকমার্ক দেওয়া নেই, যেগুলো দেওয়া নেই তার সেগুলো আপনার সামনে শো করতেছে না। সো যেরকম আমাদের ভিউ ট্যাব, ডেভেলপার ট্যাব, এগুলো আমাদের প্রয়োজন হয়, হেল্প ট্যাব, সো এগুলো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা টিকমার্ক দিয়ে ওকের উপরে ক্লিক দিব। সো এখানে দেখেন সেগুলো আবার পুনরায় চলে আসছে এই যে। সো
সো যদি কোনো কিছু মিস থাকে তাহলে সেগুলো এখান থেকে নিয়ে আসতে পারি, আবার যদি কাজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে সেটা ডিলিট করে দিতে পারি। তো সেমভাবে আরেকটা শর্ট বিষয় দেখাই, আমার উপরে দেখেন কিছু শর্টকাট আছে। ওকে, আমার এই যে থিম রিবনের উপরে বেশ কিছু শর্টকাট আছে। একটা হলো সেভ। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কথা বলি। এই শর্টকাটগুলো আমাদের প্রয়োজন হয় মাঝে সাঝে। ওকে, যেরকম আমরা অনেকে ডেস্কটপ ব্যবহার করি। সো আমাদের দেশে লোডশেডিংয়ের একটা সমস্যা আছে। সো আপনি অনেক কাজ করছেন বাট কন্ট্রোল এসতে আমরা সেভ করি। সেভ করার শর্টকাট হলো কন্ট্রোল এস। সো আমরা অনেক সময় ভুলে যাই কন্ট্রোল এস দিতে। তো ডেস্কটপে অনেক কাজ করছি, এখন কাজ করার পরে কি হলো, ইলেকট্রিসিটি চলে গেল, আমার ফাইল সব কিছু শেষ হয়ে গেল। সো এরকম সমস্যায় পড়লে আমরা কি করি, কন্ট্রোল এস দিতে ভুলে গেলে এখানে এই যে শর্টকাটের সেভটা টুলটা রেখে দিতে পারি। ওকে, সাপোজ এখানে কাজ করলাম আর এই সেভের উপরে ক্লিক দিলাম, কাজ করলাম সেভের উপরে ক্লিক দিলাম, কাজ করলাম সেভের উপরে ক্লিক দিলাম। সো এই শর্টকাটটা কীভাবে আনবেন সেটাও দেখাই। ফাইল থেকে অপশানে চলে যাবেন, এখানে অপশানের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে কুইক অ্যাক্সেস টুলবার, এটাকে আপনার যে টুলগুলো আছে সেটা হলো কুইকলি নিয়ে আসার জন্য এটা হলো কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন। যাওয়ার পরে আপনার সামনে অনেকগুলো টুল আছে বাম সাইডে, আপনি কোনগুলো রিবনে রাখতে চাচ্ছেন, এটাকে বলছিলাম রিবন। সো রিবনের কুইক অ্যাক্সেস টুলবারে কোনগুলো রাখতে চাচ্ছেন, যেরকম আমি সেভ আন্ডু রিডু রাখছি। আপনি যদি এখানে অন্য কিছু রাখতে চান, সাপোজ আপনি কোনো একটা কাজ করতেছেন, সেখানে আপনার খুব বেশি প্রয়োজন হচ্ছে টেবিল তৈরি করা। সো টেবিল, তাহলে এখানে যদি আমি টেবিল তৈরি করতে গেলে আমরা কি করব, ইনসার্ট ট্যাব থেকে টেবিলের উপরে ক্লিক দিব। সো হোম ট্যাবে আছে, এখান থেকে ইনসার্টে যাইতে হবে, তারপর টেবিল। এর থেকে এমন কিছু হয় যদি উপরে কুইক অ্যাক্সেসে রেখে দিতে পারি, তো সে সময় আমরা কি করে নিব, মোড থেকে অপশানের উপরে ক্লিক দিয়ে এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে অ্যাড টেবিলটার উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এটাকে এই বাম সাইডে ডাইন সাইডে অ্যাড করে নিব। এখানে আপনার সবগুলো টুল আছে, কোনটা রাখতে চাচ্ছেন সেটা। এরপরে এখানে দেখেন অ্যাড বলে একটা টুল আছে, এটা অ্যাডের উপরে ক্লিক দিব, এখানে অ্যাড হয়ে গেছে, এটা ওকের উপরে ক্লিক দিলে এখানে ওপেন হয়ে যাবে। সো আপনি বারবার এখান থেকে হোম ট্যাব থেকে ইনসার্ট ট্যাব দেন আপনাকে টেবিলের উপরে ক্লিক দিতে হবে না, এখান থেকে আপনি ডিরেক্ট টেবিলের উপরে ক্লিক দিলে দেখেন সেটা চলে আসছে। সো এটা হলো কুইক অ্যাক্সেস টুলবার। সো কুইক অ্যাক্সেস টুলবারে আপনি কি রাখতে চাচ্ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই যে কুইক অ্যাক্সেস টুলবার। সো এখানে রেখে দিতে পারেন, তাহলে সেগুলো আপনার কাজ করতে ইজি হবে। ওকে, সো এই ছিল মোটামুটি বেসিক। দেখি আর কিছু বলার আছে কিনা এখানে অপশানে এসে। ডিসপ্লে, আচ্ছা ওকে, প্রুফ, আচ্ছা এখানে সেভে বলা আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা এখানে মোটামুটি আর অত কিছু বুঝতে হবে না। ওকে, বেসিক এইটাই। আর একটু বলি, আমরা সেভ করতে ভুলে যাই। ওকে, সো এই বিষয়টার জন্য আমরা আরেকটা শর্টকাট বা সমাধান করতে পারি, সেটা হলো আমাদের ফাইলগুলো খুব অল্প সময়ে সেভ করে রাখার জন্য একটা সিস্টেম বের করতে পারি। যেরকম ফাইল থেকে মোড অপশানের উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে সেভ যে টুলটা আছে এটার উপরে ক্লিক দেবেন। দেওয়ার পরে আমি এখান থেকে আরেকটা জিনিস দেখানোর ট্রাই করি। আমাদের যদি এটা গুগল শিটের যে পার্টটা আছে, মানে এমএস ওয়ার্ডের বিকল্প হলো গুগল ডক্স। ওকে, এটাও আমরা একটু বেসিক ধারণা নিব গুগল ডক্স সম্পর্কে। সো গুগল ডক্সে এসে দেখেন, এখানে আমি সাপোজ এই ডক্সটা ওপেন করি, এইখানে যদি আপনি কোনো কিছু এডিট করেন, সাপোজ আমি এখন দেখেন এখান থেকে একটা এন্টার বাটন প্রেস করলাম, সাথে সাথে সেভিংস এই যে সেভ হয়ে গেছে। সো আপনার যদি এখন ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আর কোনো সমস্যা নেই। ওকে, গুগল ডক্সটা মানে অনেক আপডেট একটা ভার্সন, বাট এখানে কিন্তু নেট কানেকশানের প্রয়োজন হয়, যে কারণে আপনি যদি এখানে কোনো কিছু এডিট করেন তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে সেটা সেভ হয়ে যায়, আপনাকে বারবার কন্ট্রোল এস সেভ করতে হয় না। সো এইটা এমএস ওয়ার্ডে করা যায় কি না, এমএস ওয়ার্ডের এই ভার্সনগুলোতে অটো সেভ নাই। ওকে, মানে 2021 বা 360 যেটা আছে ওইটাতে আছে। আমরা জানি যে আরেকটা ভার্সন মাইক্রোসফট অফিসের আছে, সেটা হলো 360। সো ওইটাতে আমরা নর্মালি অটো সেভ অপশানটা পাই, বাট এইগুলোতে নাই, এই যে ভার্সনগুলোতে। বাট এখানে একটা ছোটোখাটো সিস্টেম আছে, সেটা হলো এই যে সেভ টুলে এসে সেভ অটো রিকভার ইনফরমেশান এভরি -মিনিট, এখানে হলো মিনিট,
মানে আপনার সর্বনিম্ন ইউনিট আছে মিনিট, সেকেন্ড নেই, কিন্তু সেকেন্ড হলে আমরা 1 সেকেন্ড করে দিতাম, বাট যেহেতু মিনিট আছে আমরা এখানে 1 দিব, তার মানে 1 মিনিট। অর্থাৎ আপনি যে কাজগুলো করতেছেন যদি সেভ করতে ভুলে যান, এখানে আপনাদের দেখবেন যে 10 মিনিট করা আছে। আমি আবারও দেখাই, অপশান সেভ, এখানে দেখবেন যে 10 মিনিট করা আছে, আপনারা 1 মিনিট করে দিয়ে এখানে সেভ করে দিবেন। এইখানে যেটা হবে, আপনি লাস্ট 1 মিনিট, আপনার যদি ইলেকট্রিসিটি চলে যায়, সাপোজ 10 মিনিটের কাজ করছেন, ওকে, আপনি মনে করেন 10 মিনিট কাজ করছেন, 10 মিনিটে সেভ করতে ভুলে গেছেন, এখন আপনার লাস্ট 1 মিনিটের কাজটা আপনি পাবেন না, বাকি 9 মিনিটের কাজ অটো সেভ হয়ে যাবে। সো এই কারণে ওই অপশানটা অন করে রেখে ওখানে 1 মিনিট করে দিবেন, তাহলে লাস্ট 1 মিনিটের কাজ আপনি পাবেন না, বাকি কাজগুলো অটোমেটিক সেভ হয়ে থাকবে। সো এই ছিল এমএস ওয়ার্ডের একেবারে বেসিক। সো আমরা আজকে ক্লাস এখনও কন্টিনিউ করব, তার আগে আপনাদের একটু কোশ্চেন নিব। কোনো কোশ্চেন আছে কিনা? দাদা হ্যালো, হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। দাদা, রিমোট জবের জন্য কি কোনো সিভি ক্রিয়েট করা লাগে নতুন করে? আচ্ছা, রিমোট জবের জন্য আমরা যেহেতু মানে কোম্পানি বেস কাজগুলো বেশি করব, সো আপনাদের সিভি বলে না, ওটাকে বলে রিজুম। সো আমরা রিজুম ক্রিয়েট করব। ওকে, আমরা এটা একটু হালকা ধারণা নিব, ফুল ধারণা দিলে আমি আসলে শেষ করতে পারবো না, তবে এই বিষয়টা একটু হালকা ধারণা দিব আপনাদেরকে। আস্তে আস্তে দাদা, ঠিক আছে। ওকে, সো আমরা আবারও বলি, এখানে অনেক এক্সপিরিয়েন্স পার্সন আছে। সো সিভি এবং রিজুমের ভিতরে কিন্তু পার্থক্য আছে। ওকে, সবই আমার নিজের ইনফরমেশন থাকবে, বাট সিভি আসলে আমরা এক কাজে ব্যবহার করি, রিজুম আসলে আমরা আরেক কাজে ব্যবহার করি। যেরকম বেসিক পার্থক্যটা হলো সিভি আমরা একাডেমিক কাজে ব্যবহার করি, আর রিজুমটা হলো আমরা কর্পোরেট জবের ক্ষেত্রে ব্যবহার করি। ওকে, সো আমাদের কিন্তু আরেকটা ব্যাপার আছে, সিভিটা কিন্তু আমাদের অনেক পেজের হতে পারে, এটা হলো নিজের এক্সপিরিয়েন্সের উপরে বেস করে সিভি হয়। ওকে, যেরকম লাস্ট টাইম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়, ওনার কিন্তু সিভিটা ভাইরাল হয়েছিল। সো এখানে মেবি 64 পেজ বা 34 পেজ, ভুলে গেছে, এরকম একটা পার্ট ছিল। আর রিজুমটা কিন্তু বর্তমানে যদি ইউএস স্টাইলের কথা বলেন, তাহলে রিজুমটা কিন্তু 1 পেজের হয়। ওকে, ওই 64 পেজের সিভি কিন্তু 1 পেজের রিজুম হবে। ওকে, সো রিজুম নিয়েও কথা বলবো, সিভি নিয়েও কথা বলবো, যদি সময় পাই ফুল ডিটেলস নিয়ে কথা বলার চেষ্টা করব। ওকে, সো আর কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারোর কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে তো হবে না, কোশ্চেন থাকলে আসলে ভুলটা বের হয়ে আসবে। ওকে, সো কোশ্চেন যেহেতু নাই, আমি কন্টিনিউ করি। নেক্সট, আমরা এতক্ষণ যেহেতু বেসিক সম্পর্কে দেখতেছিলাম, এখন আসি আমরা আমাদের মূল কাজে চলে যাই। সো একটা এমএস ওয়ার্ডে যখন আপনি কাজ করবেন, তখন অবশ্যই শুরুতে পেজ সেটআপটা করে নেবেন। ওকে, শুরুতে পেজ সেটআপটা করে নেবেন। এই পেজ সেটআপ কি, আমরা একাডেমিক পারপাসের অনেক সময় দেখছি যে আমাদের টিচাররা অ্যাসাইনমেন্ট দিয়েছিল। সো এই বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্টে আমাদের টিচাররা বলে দিয়েছিল যে এই পেজটা কিন্তু অবশ্যই তুমি মানে ফন্টটা এটা হবে, বিশেষ করে যেহেতু একাডেমিক পারপাসে ওই সময় টিচাররা বলতো ফন্টটা হবে এমএস ওয়ার্ডে। ওকে, এই রিকোয়ারমেন্টগুলো বলে দিয়েছিল, ফন্টটা হবে এমএস ওয়ার্ডে, ফন্ট সাইজটা হবে এত, মানে প্যারাগ্রাফগুলো অ্যালাইনমেন্ট হবে এত, মানে জাস্টিফাই হবে, প্যারাগ্রাফের ভিতরে স্পেস হবে এত, পেজ সাইজটা হবে এত, এগুলো সব কিছু তো বলে দেয়। এইটাকে বলে সেট আপ। সো শুরুতে আমাদের ক্লায়েন্টও একই কথা বলে, শুরুতে সেট আপ মানে বলে দেয়, সব সেট আপটা বলে দেয়, আমাদের সেভাবে কাজ করতে হয়। সো আমরা শুরুতে একেবারে এমএস ওয়ার্ডের শুরু যে আমরা যদি যে কোনো অফিসের কথা বলেন বা আমাদের ক্লায়েন্টের কাজের কথা বলেন, সব জায়গায় আমরা ফাইলটা নিয়ে শুরুতে সেট আপটা করে দিব। ওকে, সেই সেট আপটা একটু ধারণা দেই। প্রথমত আমরা যে সেন্সটা আনি সেটা হলো পেজ
এখান থেকে হোম ট্যাব থেকে লেআউট ট্যাবে চলে যায়, লেআউট ট্যাবে যাওয়ার পরে মার্জিনটা দেই। মার্জিনটা কি? মার্জিনটা নর্মালি আমাদের মনে থাকার কথা, আমরা পরীক্ষার হলে খাতাটা পাইলেই স্কেল দিয়ে মার্জিন টানা শুরু করতাম, ওই একই মার্জিনটা এখানে দিব। ওকে, সো এখানে আর মানে স্কেল দিয়ে ধরে ধরে মার্জিন দিব না, জাস্ট টুল দিয়ে রিকমেন্ড করে দিব যে আমার পেজের মার্জিনটা এটা হবে। ওকে, অনেকে স্কেল দিয়ে মার্জিন দিতাম, অনেকে আবার এক স্কেল সমান একটু ভাঁজ করে নিতাম, এক একজনের ব্যাপার এক এক রকম। সো আমরাও সেমভাবে একটা MS ওয়ার্ড ফাইল নেওয়ার সাথে সাথে একটা মার্জিন দিব। সো মার্জিনটা হলো লেআউট ট্যাব থেকে মার্জিনের উপরে ক্লিক দিব। এখানে দেখেন অনেকগুলো মার্জিন আপনার সামনে শো করতেছে, আপনি কাস্টমস করে নিতে পারেন আপনার প্রয়োজনের স্বার্থে, বাট বাই ডিফল্ট আমরা বেশিরভাগ সময় আমাদের ক্লায়েন্টটা বলে থাকে যে পেজের মার্জিনটা হবে অন 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 অন, মানে টপ বটম, মানে টপ বটম লেফট রাইট সব জায়গায় অন অন থাকবে। আপনার যদি কোনো কারণে হাফ হাফ প্রয়োজন হয়, দেখেন আমি একটু চেঞ্জ জানি, অন থাকলে এখান থেকে শুরু হচ্ছে। ওকে, আমি যদি হাফ করি তাহলে দেখেন আরও উপরের দিকে চলে যাচ্ছে, তার মানে বাম সাইডে অর্ধেক হয়ে গেছে এবং উপরের দিকে আরও অর্ধেক হয়ে গেছে। সো এখন কিন্তু হাফ হয়ে গেছে। আমি যদি কাস্টমস করতে চাই তাহলে কাস্টমসের উপরে ক্লিক দিয়ে এখানে লেফট রাইট বটম সব কিছু চেঞ্জ করে দিতে পারি। ওকে, সো এই হলো পেজের মার্জিনটা। সো মার্জিনটা আমরা বেশিরভাগ সময় আমাদের ক্লায়েন্টটা বলে থাকে অন অন, বা টিচাররা বলছিল অন অন, সো অন অন করে দিলাম। এরপর আসি আমাদের পেজটা আসলে কোন পেজে প্রিন্ট হবে সেটা আমরা রিকমেন্ড করে দিই। ওকে, যেরকম আমাদের ক্লায়েন্টরা বা আমাদের টিচাররাও বলছিল যে A4 পেজ, আমরা বাংলাদেশে বেশিরভাগ সময় A4 পেজটাই বেশি ব্যবহার করি। সো আমাদের A4 পেজ, এখানে পেজ সাইজটা দেখেন, এই যে পেজ সাইজ থেকে আমরা এখানে A4 করে দিব। আমি একটু আন্ডু করি তাহলে বুঝতে পারবেন যে কোনো একটা চেঞ্জ কিছু আসলো কিনা। দেখেন তো, এই যে মার্জিনটা এখান থেকে এখানে ছিল, আমি A4 এর উপরে ক্লিক দিব, দেখেন এই যে একটু হলেও কিন্তু চেঞ্জ আসছে। সো ছোটোখাটো যে চেঞ্জগুলো নেওয়ার সেটা ও নিয়ে নিবে। ওকে, এরপর আসি ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, যেরকম বাই ডিফল্ট পোর্ট্রেট মুডে আছে, আমরা এটাকে ল্যান্ডস্কেপ মুডেও নিতে পারি। এই দুইটা মুডের অর্থ কি? এইটা হলো আমাদের MS ওয়ার্ড, মানে সাপোজ আমি একটা পেজ নিই, সাপোজ পেজ এটাতে হয়তো বা বুঝতে পারবেন ভালোভাবে কোনটা দেখতেছিলাম। আচ্ছা সরি, এই যে, সো এইটা দ্বারা বুঝতে পারবেন দুইটার দুই স্টাইল। সো একটা পেজ দুই স্টাইলে ব্যবহার করছে। সো এই মানে A4 পেজটার কথা চিন্তা করেন, যদি এই A4 পেজটা আপাতত MS ওয়ার্ডে কীভাবে আছে, এই যে উপর নিচে লম্বালম্বি আছে, এই A4 পেজটাকে যদি আড়াআড়ি করেন তাহলে সেটা হয়ে যাবে ল্যান্ডস্কেপ মোডে। ওকে, সো আমি জাস্ট এখান থেকে যদি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিই তখন বুঝতে, আচ্ছা এটাকে ছোট করি, এই যে এখন হয়তো বা বুঝতে পারতেছেন যে এইটা জাস্ট A4 পেজটাকে আড়াআড়ি হয়ে গেছে। আর যদি পোর্ট্রেট মোডে, এই যে, সো আর ল্যান্ডস্কেপ, এই যে, সো একই কিন্তু আড়াআড়ি হয়ে গেছে। সো আমাদের প্রয়োজন হয় অনেক সময়, যেরকম দেখবেন যে যদিও একটা সময় আমাদের অফিসগুলোতে এক্সেল ব্যবহার করতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না, যে কারণে MS ওয়ার্ড বেশি ব্যবহার করতো। এখন হয়তো বা এক্সেল সবাই বেশি ব্যবহার করে, কারণ এক্সেলের সুবিধাটা মানুষ বুঝে গেছে, যে কারণে এই বিষয়টা, সাপোজ এটাকে কি বলে, আপনি যদি কোনো কিছু প্রিন্ট দিতে চান সেটা নিয়ে একটু কথা বলি। আপনি এমন কিছু বিষয় প্রিন্ট দিতে চাচ্ছেন যেখানে অনেক ডাটা আছে। ওকে, সো সেইটা যদি প্রিন্ট দিতে চান তাহলে এই অনেক সময় এই MS ওয়ার্ডে এই নর্মাল মুডে এটাতে হয় না। ওকে, কারণ এখান থেকে এইটুকু জায়গা ছোটো, বাট এইটাকে যদি আড়াআড়ি করে দেই, উল্টা করে দেই, তা অর্থাৎ ল্যান্ডস্কেপ করে দেই, তখন কিন্তু আপনি অনেক কিছু ডাটা এখান থেকে দিতে পারবেন। তার মানে অনেকগুলো কলাম আপনি অ্যাড করে দিতে পারবেন, বাট বাই ডিফল্ট ল্যান্ডস্কেপ না থাকলে সেটা আসলে পারা যায় না। যে কারণে আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা করে নিব এখান থেকে। ওকে, সো এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার। দেন আমরা যে চেঞ্জটা আনি, আমাদের ক্লায়েন্টরা বলে দেয় যে তুমি ফন্টটা চেঞ্জ করে দাও। সো এক ক্লায়েন্ট নর্মালি তার কাজের প্রয়োজনের স্বার্থে এক রকম ফন্ট বলে, তবে আমরা মানে একাডেমিক লাইফে যেটা শিখে আসছি মাইক্রোসফট ওয়ার্ডে টাইম নিউ রোমান্স ফন্টটা ব্যবহার করতে। সো টাইম নিউ রোমান্সটা আপনি যখন বেশি বেশি ব্যবহার করবেন তখন দেখবেন যে এইখানে উপরে আছে, যেহেতু আমার এখানে শো করতেছে না, আমি একটু নিচের দিকে যাইতে পারি,
টিতে চলে যাবেন ডিরেক্ট, এস এর পরে টি। সো এই যে এস এরপরে টি, এই যে টাইম নিউ রোমান্স, সো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনার সামনে যদি তাও না আসে, আপনি যে এই যে ফন্ট আছে, ফন্টের উপরে কার্সারটা রেখে TIM লিখবেন, দেখবেন যে উপরে চলে আসছে, এন্টার বাটন প্রেস করবেন, টাইম নিউ রোমান্স নিয়ে নেবে। ওকে, এরপরে ফন্ট সাইজটা এই যে বাই ডিফল্ট 12 থাকে, আপনি যদি কোনো প্রয়োজনে বাড়াতে হয় বাড়াতে পারেন, কমাতে হয় কমাতে পারেন। ওকে, এরপর আসি, এখানে আরও বেশ কিছু টুল আছে, যেরকম এটাকে বলে বোল্ড, এটাকে বলে ইতালিক। ওকে, বোল্ড আমরা যদি কোনো কিছু বোল্ড করতে চাই তাহলে বোল্ড করতে পারি, আমরা যদি ইতালিক করতে চাই, যেরকম আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি, মানে আমরা এটা শিখছি যে যদি বৈজ্ঞানিক নাম হাতে লিখি তাহলে মানে নিচে দাগ দেই, আর কম্পিউটারে যদি লিখি তাহলে একটু কাট করে লিখি। ওকে, সো এই কাট করে লেখাটা হলো ইতালিক লেখা। আমরা যদি কোনো কিছু আন্ডারলাইন করতে চাই, ওকে, তখন আন্ডারলাইন করতে পারি। আচ্ছা, এইটা বোঝানোর জন্য একটা প্যারাগ্রাফ আমি কপি করে নিয়ে আসি, তাহলে এই কাজটা বোঝাতে আরও বেশি সুবিধা হবে। আচ্ছা, আমরা সবাই মোটামুটি TStall প্যারাগ্রাফটা এই TStall প্যারাগ্রাফটা মানে ক্লাস 6 থেকে পড়া শুরু করছি। সো আমি জাস্ট একটা প্যারাগ্রাফ কপি করে নেই। প্যারাগ্রাফটা কোথায়? এখানে TStall প্যারাগ্রাফ নাই। ওকে, সো কপি করলাম। আচ্ছা, পেস্ট করার একটা নিয়ম শিখি। ওকে, এখান থেকে একটু বলি, যেহেতু অলরেডি। আচ্ছা, পেস্ট সেটআপে আরেকটা বিষয় বাকি আছে, সেটা হলো জাস্টিফাই, আর হলো এটা একটু পরে বলি। সো আমরা কপি করার সময় নর্মালি Ctrl+C দিয়ে কপি করি। ওকে, সো আমি এটা সব দিলাম, এটা সব নেই, এটা সব নিলাম। সো আমরা কপি করার সময় কি করি, এখান থেকে Ctrl+C দিই, অথবা অনেকে আছে এই যে অংশটুকু সিলেক্ট করছি ডান ক্লিক করে এই যে কপির উপরে ক্লিক দেয়। সো এটাকে বলে কপি। আমরা পেস্ট করার সময় অধিকাংশ আছি ডিরেক্ট Ctrl+V দিয়ে দেই, বাট আপনারা কখনো Ctrl+V দিয়ে পেস্ট করবেন না। Ctrl+V দিয়ে পেস্ট করলে কি হয়, মানে যেখান থেকে কপি করে নিয়ে আসছেন সেখানে যে অবস্থায় আছে সেটা চলে আসে। এটা বোঝানোর জন্য আমি একটু এখান থেকে বোঝানোর চেষ্টা করি। আমি পেস্ট করার সময় সবসময় যেটা রিকমেন্ড করি, ডান ক্লিক করে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করবেন। তাহলে যেটা হবে, আপনার এই MS ওয়ার্ড যে ফরম্যাটে সেট করছেন, সাপোজ এখানে কত কী ছিল, টাইম নিউ রোমান্স, ফন্ট সাইজ 12, আপনি এখানে যখন পেস্ট করবেন কিপ টেক্সট অনলি, তখন দেখবেন যে ডাটাগুলো এখানে পেস্ট হবে সবগুলো আপনার এই যে ফরম্যাটে আপনি যেভাবে ফরম্যাট করছিলেন সেই ফরম্যাটে নিয়ে নেবে। বাট আপনি যদি Ctrl+V দিয়ে পেস্ট করেন, দেখেন আমি বোঝানোর জন্য বলি, এখানে Ctrl+V দিয়ে যখন পেস্ট করব তখন একটু, যদিও এখানে এই যে ফন্টগুলো চেঞ্জ হয় নাই, কারণ এখানেও ফন্টগুলো টাইম নিউ রোমান্সে ছিল। আমি একটু পরে আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখেন, আমি কিন্তু এই TStall প্যারাগ্রাফ এইটাকে আমার কোথাও বলা ছিল না যে আমি এখানে পেস্ট করছি প্রথমে, দেখেন এখানে বোল্ড নাই, বাট এখানে যখন পেস্ট হয়েছে Ctrl+V দিয়ে তখন অটোমেটিক বোল্ড হয়ে গেছে। বোল্ড হওয়ার পিছনে কারণ কি বলেন তো, এখানে দেখেন বোল্ড ছিল তাই। ওকে, এইটা বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ এইটা কি একটা হাইপার লিঙ্ক, তাই না? সো আপনার যখন এইটার উপরে ক্লিক দিবেন তখন কিন্তু নামে চলে যাবে। আমি দুইটা সিস্টেমে এখন এই পেজটা করে দেখাবো, এইটুকু হয়তো বা তখন বুঝতে পারবেন। আচ্ছা, এইটা বোঝানোর জন্য এইটার থেকে আরেকটা ভালো কিছু দেখি খুঁজে পাই কিনা। এইটা দিয়ে গুড, এটা দিয়ে বোঝানো যাবে, এইটা দিয়ে। সো আমি এখন চাচ্ছি যে এইগুলোকে কপি করতে। ওকে, এইগুলোকে সো আমি করলাম কি, কপি করার পরে আমি দুইটা সিস্টেমে পেস্ট করা দেখাই আপনাদেরকে। প্রথমে আমি ডান ক্লিক করে কিপ টেক্সট অনলি দিয়ে করলাম, অর্থাৎ আমার যে ডাটাগুলো লাগতেছে দেখেন ডান ক্লিক করে কিপ টেক্সট অনলি। ওকে, সো এই পেস্ট করলাম। অথবা আপনি ডান ক্লিক না করে এখানে যে পেস্ট টুলটা আছে, হোম ট্যাবে যে পেস্ট টুলটা আছে, এটার উপরে ক্লিক দিয়ে এখানেও কিন্তু কিপ টেক্সট অনলি আছে, এটা দিয়েও পেস্ট করতে পারেন। সেমভাবে আমি আরেকটা পেস্ট দেখাইছিলাম, জাস্ট কিবোর্ড থেকে Ctrl+V দিবেন। সো এখন দেখেন এইখানে মেইন পেজ, হোম, এই হোম কিন্তু লিঙ্ক আকারে চলে আসছে, দেখেন বুঝতে পারতেছেন কিনা জানি না। এটার উপরে ক্লিক দিলে উপরে লিঙ্ক দেখাচ্ছে। এই যে আমরা কিন্তু এভাবে চাই নাই, আমরা শুধুমাত্র চাইছি এই ডাটাগুলো, আর চলে আসছে এটা।
সো আমরা কখনো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব না, আমরা সবসময় পেস্ট করব কিপ টেক্সট অনলি দিয়ে। তাহলে যেটা হবে, আমরা এই ফাইলটা যখন মানে সেট আপ করছিলাম, পেজ সেট আপ করছিলাম, তো আমরা যে ডাটাগুলো এখানে পেস্ট করে দিব সবই আমার সেট আপ অনুযায়ী হবে, নট এখানে কী অবস্থায় আছে সেটা ম্যাটার না, এখানে অন্যভাবে থাকতে পারে, সেভাবে চলে আসবে। এরকম বোঝানোর জন্য আমি যদি এইটা দেখাই, সাপোজ এইটুকু কপি পেস্ট করে দেখাই, এখান থেকে কন্ট্রোল, আচ্ছা এটা না, আমি এটা দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি চাচ্ছি যে বিভাস একাডেমি এইটুকুকে কপি পেস্ট করতে। সো আমি এখন এই পেজে গিয়ে প্রথমে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করি, এই যে এইটা গোলটা আমি যেটা চাচ্ছিলাম আসলে সেভাবে আসছে। দেখেন আমি এটার সম্পূর্ণ সিলেক্ট করলাম বা কার্সেল রাখছি, আমার টাইম নিউ রোমান্স ফন্ট সাইজ 12, বাট আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন দেখেন আমার টাইম নিউ রোমান্স ফন্ট সাইজ 12, বাট এটা হলো বোল্ড হয়ে আসছে। তার অর্থ হলো ও ওখানে যেভাবে ছিল সেভাবে এখানে চলে আসছে। ওকে, কোনো কারণে যদি এই ব্যাকগ্রাউন্ড, এটা তো থিমের কালার অনুযায়ী চেঞ্জ করা, এখান থেকে থিম কালার চেঞ্জ করা যায়। যদি কোথাও দেখেন কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড একেবারে ব্ল্যাক, সাপোজ এখান থেকে বোঝানো যাবে কিনা দেখি, এইটার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কিনা জানি না, সো তখন দেখবেন যে ফুল সেইটা চলে আসে। এটা একটু দেখার চেষ্টা করি, বা এইটাও দেখার চেষ্টা করি তো হয় কিনা, এইটা কন্ট্রোল ভি দেই, আচ্ছা না এটারও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না। তো যদি কখনো দেখেন যে কোথাও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অবস্থায় আছে, কপি পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে, দেখবেন যে আপনার এখানেও ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক নিয়ে নেছে। ওকে, সো যে কারণে আবারও বলি, আমরা পেস্ট করার সময় সবসময় কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করব। আবার একটু দেখাই, ডান ক্লিক করবেন, ডান ক্লিক করে এই যে কিপ টেক্সট অনলি এটা দিয়ে পেস্ট করবেন। ওকে, তো যাই হোক, আমরা আরেকটা জিনিস শিখতে চাচ্ছিলাম এখানে, এটি স্টল। ওকে, সো এসটা বড় হাতের হবে এখানে, আমরা সেটাকে করে দিলাম। আমরা প্যারাগ্রাফের হেডলাইনটা কোথায় রাখি? সেন্ট্রালে রাখি। ওকে, সো আপনি যদি এই হেডলাইনটা সেন্ট্রালে রাখতে চান, অনেকে আসি এইটার উপরে কার্সেল রেখে এই যে স্পেস বাটনটাকে প্রেস করে মিডিলে নিয়ে যাওয়ার চেষ্টা করি, বাট আমরা এটা করব না। আমরা সেন্ট্রালে নিতে হলে এই কার্সেলটা এটার উপরে, এই মানে টাইটেলটার উপরে রাখতে পারি, অথবা টাইটেলটা সম্পূর্ণটা সিলেক্ট করতে পারি, যে কোনো কিছু করতে পারি। এরপরে অ্যালাইনমেন্ট করব। এখানে দেখেন অ্যালাইনমেন্টের 4টা টুল আছে, সেটা হলো, একটা হলো লেফট অ্যালাইন, একটা হলো এইটা হলো প্রথমটা বাই ডিফল্ট যেটা আছে এটাকে বলে লেফট অ্যালাইন, আর এরপর এই যেটা আছে এটাকে বলে রাইট অ্যালাইন, মানে ডাইন সাইডে অ্যালাইন, আর এটাকে বলে সেন্ট্রাল অ্যালাইন, তার মানে আমরা এইটাকে সেন্ট্রাল অ্যালাইন করব। ওকে, তো এরপরে আসি, আরেকটা অ্যালাইন আছে, সেটা হলো জাস্টিফাই। জাস্টিফাইয়ের অর্থ কি একটু বোঝানোর চেষ্টা করি। জাস্টিফাইয়ের অর্থ হলো বাম সাইড এবং ডাইন সাইড দুই সাইডে বর্ডার হবে। লেফট অ্যালাইনের অর্থ হলো শুধুমাত্র বাম সাইডে স্কেল হবে, ডাইন সাইডে কোনো স্কেল হবে না, যেরকম এখন আছে লেফট অ্যালাইন, তার মানে বাম সাইডে শুধুমাত্র স্কেল হবে। এই বিষয়টা বুঝতে পারতেছেন কিনা জানি না আপনারা, একটু দেখাই, আমি সমস্তটা সিলেক্ট করি। লেফট অ্যালাইনের অর্থ হলো বাম সাইডে দেখেন একেবারে স্কেল ধরে দাগ দেওয়া মনে হচ্ছে, মানে একেবারে সমান এই করা, বাট ডাইন সাইডে দেখেন এলোমেলো এলোমেলো, মানে এইটা কিছুটা বোঝানোর জন্য আমাদের নদীর পাড়ে গেলে যেরকম মনে হয় সেরকম ঢেউয়ে ভেঙে চুরে গেছে। সো এইটা হলো লেফট অ্যালাইন, তার মানে লেফট অ্যালাইন টুলের অর্থ হলো শুধুমাত্র বাম সাইডে অ্যালাইন হবে, মানে বাম সাইডে স্কেল ধরা থাকবে। আর রাইট অ্যালাইনের অর্থ হলো শুধুমাত্র দেখেন ডাইন সাইডে স্কেল ধরা থাকবে, বাম সাইডে এলোমেলো থাকবে। ওকে, আমরা রাইট অ্যালাইন কখন করি? আরবিতে যখন লেখা আছে, মুসলিম, এখানে মুসলিম যারা আছে এই জিনিসটা জানেন যে আমরা বা তখন হলো রাইট অ্যালাইনটা করি। সো এরপরে আসি এই যে সেন্ট্রাল অ্যালাইন। সেন্ট্রাল অ্যালাইনটা আমাদের কখন করতে হয়? যখন যেরকম এই টাইটেলটা তো আমাদের অবশ্যই সেন্ট্রালে রাখতে হবে, যে কারণে আমরা এটাকে কী করব, লেফট না রাইট না, এটাকে করব সেন্ট্রাল অ্যালাইন, তাহলে এটা মিডিলে থাকবে। সো আর ফুল ডাটা, এই প্যারাগ্রাফটা আমরা নর্মালি যে অ্যালাইনটা করব সেটা হলো জাস্টিফাই। আমাদের ক্লায়েন্টটাও কিন্তু বেশিরভাগ সময় বলে থাকে যে জাস্টিফাই করে দিবা। এই জাস্টিফাইয়ের অর্থ হলো বাম সাইড এবং ডাইন সাইড দেখেন স্কেল ধরা আছে, এখন এই সাইডেও স্কেল ধরা, এই সাইডেও স্কেল ধরা। সো এই অ্যালাইনমেন্টের অর্থ কি আপনারা হয়তো বা বুঝতে পারছেন। এরপরে আসি, আমাদের এই প্যারাগ্রাফগুলো যদি আমরা প্রিন্ট করতাম, এইটা আসলে প্রিন্ট করে কি করে? কন্ট্রোল পি বাটন প্রেস করতে পারেন সংক্ষেপে, অথবা এখান থেকে কন্ট্রোল, এখানে দেখাই কন্ট্রোল পি, তার মানে এইটা হলো প্রিন্ট বলে। আবার আপনি ফাইল ট্যাব থেকে প্রিন্ট বলে একটা অপশন আছে, এই যে প্রিন্ট।
সো এখানেও আপনি দেখতে পারেন, এটাকে একটু জুম করে দেখাই, এই যে। সো এইটা যদি আপনি এটি স্টলটা এইটা যদি আপনি প্রিন্ট করে পড়ার জন্য প্রিন্ট করেন, তখন দেখবেন যে ভালোভাবে পড়তে পারতেছেন না, কারণ একটার উপরে আরেকটা লাইন। ওকে, সো এইটার জন্য আমরা যে কাজটা করি, স্পেসটা বাড়াই, দুইটা লাইনের ভিতরে একটা স্পেস বাড়াই। সো এইটা করতে হলে আপনি কি করবেন, আপনি যে অংশটুকু স্পেস বাড়াতে চাচ্ছেন সেই অংশটুকু ফার্স্ট অফ অল সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইটা নর্মালি প্রথমেই করতে হয় পেজ সেটআপে, শুরুতে আমি যেগুলো করতেছিলাম এই অ্যালাইনমেন্ট, বাট আমি প্রথমে কেন করি না, এই যে বোঝানোর জন্য, আসলে এই টুলটা আসলে কি বোঝানোর জন্য আমি প্রথমে করি নাই। সো এই অংশটা আমি এখন দেখাই, সমস্তটা সিলেক্ট করলাম। এইখানে দেখেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। সো লাইন এবং প্যারাগ্রাফে যে স্পেসটা দিতে হয় সেটার জন্য। সো এইটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে দুইটা লাইনের ভিতরে স্পেসটা কত হবে, 1, 1.5, 1.15, 1.5, মোটামুটি আমাদের বেশিরভাগ ক্লায়েন্টটা 1.15 অথবা 1.5 বলে থাকে। সো আমরা যদি একটু বেশি ভালোভাবে পড়তে চাই তাহলে 1.5 দিতে পারি। ওকে, আর 2 দিলে হলো অনেক বেশি স্পেস হয়ে যায়, দেখেন এই যে আমরা দেখতে পারতেছি 1.5 মোটামুটি। সো এখন যদি এটাকে প্রিন্ট দেন, দেখেন আমি জুম করে দেখাই, এই যে আপনি ইজিলিভাবে পড়তে পারবেন, কারণ দুইটা লাইনের ভিতরে যথেষ্ট স্পেস আছে। ওকে, গুড। এরপরে আমরা টাইটেলে আরেকটু কাজ করতে পারি। এই টাইটেলটা আমরা বোল্ড করি কিন্তু, ওকে, তাহলে দেখতে ভালো দেখায়। এমনকি টাইটেলটা আমরা ফন্ট সাইজটা একটু বড় করি, মানে আমার সাপোজ আমরা যখন পরীক্ষার খাতায় প্যারাগ্রাফটা লিখতাম তখন কি করতাম, টাইটেলটা একটু জেল পেন দিয়ে লেখার চেষ্টা করতাম, আর বডিটা হলো নর্মালি বল পেন দিয়ে লেখার চেষ্টা করতাম। সো আমরা টাইটেলটা জেল পেন দিয়ে লিখলে কি হলো, একটু বোল্ড দেখায়। তো আমি ফন্ট সাইজটা এখানে 1.4 করে দিলে আরও বেশি ভালো দেখালো। সো এখান থেকে যদি প্রিন্ট দেন, এখন দেখেন এটা এই যে গুড, ভালো দেখাচ্ছে। সো আমরা অনেক সময় পরীক্ষার খাতায় যে কাজটা করতাম, টাইটেল বলেন বা আমরা যদি 1 নম্বর প্রশ্নের উত্তর বা অ্যান্সার নাম্বার 1 এভাবে লিখতাম, অনেকে আবার আছে নিচে একটা আন্ডারলাইন করতাম, আবার অনেকে আছে আন্ডারলাইন অনেক ডিজাইন করতাম, অর্থাৎ ওয়েব দিতাম, মানে ঢেউ 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 দিতাম। সো আমরা আজকে ওইগুলোও শিখবো। সাপোজ এটাকে আমি আন্ডারলাইন করতে চাচ্ছি, প্রথমত আমি সেই অংশটুকু সিলেক্ট করবো যেটাকে আন্ডারলাইন করতে চাচ্ছি। এরপরে আমি এখানে ফন্টে আন্ডারলাইন বলে একটা টুল আছে। সো আন্ডারলাইন টুলটা দেখেন, এই যে অনেকগুলো আন্ডারলাইন আছে, একটা দাগ দিবেন না ডাবল দাগ দিবেন নাকি এই যে আবার ডট ডট দিবেন। আচ্ছা আমি এটা জুম করি তাহলে আরও বেশি ভালোভাবে বুঝতে পারবেন। এখন হয়তো এইবার বুঝতে পারতেছেন যে কেন আসলে জুম প্রয়োজন। এই যে, সো আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, প্রথমত আন্ডারলাইনে একটা দাগ দিলাম, দেখেন স্পষ্টতভাবে বুঝতে পারছেন, জাস্ট একটা দাগ। আবার ডাবল দাগের ক্ষেত্রে দেখেন কেমন দেখাচ্ছে, এই যে ডাবল দাগ। এরপরে এটা আরও বোল্ড দাগ, মানে আন্ডারলাইনের ভিতরে একটু পার্থক্য আছে, এটা হলো সিম্পল আর একটা হলো একটু বোল্ড। এরপরে অনেকে ফোটা ফোটা দিয়ে থাকে, সেটার জন্য দিতে পারেন। অনেকে আবার দাগ দাগ দিতে পারেন, দাগ কাটা, এরপরে এটাও দিতে পারেন। এরপর অনেকে এই যে ঢেউ ওয়েব দিতে পারেন। ওকে, আন্ডারলাইনের কালার আপনি তো যখন পরীক্ষার খাতায় দিয়েছেন আন্ডারলাইন দেওয়ার সময় হয়তো বা কালার পেন ব্যবহার করছেন। সো আমরা এমএস ওয়ার্ডেও কিন্তু কালার পেন পাবো, আন্ডারলাইন কালারের উপরে যে মনে করলাম যে আমি এটাকে মানে সবুজ কালার বা ব্লু কালার ব্যবহার করলাম। ওকে, সো এখান থেকে দেখেন এই যে আমি এই কালারটা ব্যবহার করলাম, এখন আমি আন্ডারলাইনটা ওয়েব দিব। ওকে, সো আমি ওয়েব করে দিলাম, বা আন্ডারলাইনটা আমি ডাবল দাগ দিলাম। ওকে, সো এইগুলো আমরা আমাদের যেটা প্রয়োজন সেটা অনুযায়ী করতে পারি। ওকে, সো এইটা ছিল আমাদের আন্ডারলাইন। এর পরবর্তীতে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হলো ফন্ট কালার। ওকে, এইটা হলো ফন্ট। ওকে, এই ফন্টের কালার কিভাবে চেঞ্জ করা যায় সেটা নিয়ে কথা বলি। যেরকম আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় ফন্ট কালার চেঞ্জ করতে হতে পারে। এই ফন্ট কালার বাই ডিফল্ট ব্ল্যাক থাকে। আমরা যদি মনে করি কখনো ফন্ট কালার চেঞ্জ করব, সাপোজ মনে করলাম যে এই অংশটুকু আমার ফন্ট কালারটা, মানে এই লাইনটা ফুল, এই লাইনটা আমার কোনো একটা কাজে ফন্ট কালার চেঞ্জ করতে হতে পারে। তো তখন কি করব, সেই অংশটুকু প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিব। এখানে দেখেন ফন্ট যে গ্রুপটা আছে, এখানে অনেকগুলো টুল আছে, যার ভিতরে একটা আছে ফন্ট কালার। সো এখান থেকে আমি ফন্ট কালারটা মনে করলাম যে সাপোজ আমার, আচ্ছা রেড দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা আসলে স্পষ্ট বোঝা যায়। সো রেড দিলাম। সো এই অংশটার ফন্ট কালার কি হয়ে গেল, রেড হয়ে গেল। অনেক সময় আমরা যখন বই পড়ি বা কোনো একটা বিষয় পড়তে থাকি, তখন অনেক সময় আমাদের একটা টপিকস ভালো লাগতে পারে, বা আচ্ছা শিটের কথা বলি, আমরা যখন বই পড়ি
তখন অ্যান্সারে আমরা অনেক সময় মনে করি যে এই অংশটুকু হলো মেন, এই প্রশ্নের এই কথাটা বা এই ওয়ার্ডটা হলো মেন। তখন আমরা কি করি, সেইটাকে হলো হাইলাইটস মার্কার দিয়ে হাইলাইট করে দিই। সাপোজ আমি মনে করলাম যে এই টি স্টল প্যারাগ্রাফের এইখানে এই লাইনটা হলো মেন, যে এই লাইনটা ছাড়া টি স্টল প্যারাগ্রাফটা আসলে মানে শেষ হবে না। টি স্টল প্যারাগ্রাফের মূল সারমর্ম এইটা, বা এই কোশ্চেনের অ্যান্সারের মূল কথা হলো এইটা। যদি এরকম মনে করি তখন আমরা কি করতাম, আমাদের হাতের কাছে একটা ইয়েলো কালারের হাইলাইট মার্কার ছিল, সেটা দিয়ে একটা দাগ দিয়ে দিতাম, যাতে পরবর্তীতে এইটা যখন রিভিশন দিব আমার সামনে সরাসরি চলে আসে। সো আমরা এমএস ওয়ার্ড কেন এটা তো একটা অ্যাডভান্স টুল, এটাতে কেন পারবো না? সো আমি মনে করলাম যে এইটা হাইলাইট করে রাখবো, সেটার জন্য আমি কি করব, হাইলাইট বলে একটা টুল আছে, টেক্সট হাইলাইট কালার। সো এইটার উপরে ক্লিক দিয়ে আমি এটা ইয়েলো কালার দিয়ে করে দিব। দেখেন আমি বললাম যে আমার অ্যান্সারের এইটুকু হলো মেন অ্যান্সার, হাইলাইটস করে দিলাম। এটা যখন আপনি প্রিন্ট করবেন, আমি সাপোজ বুঝে এই যে প্রিন্ট করেন, দেখেন এইভাবে আপনার প্রিন্ট হবে, আপনি যে অংশগুলো এডিট করছিলেন সেইভাবে প্রিন্ট হবে। ওকে, সো এইটা ছিল একেবারে বেসিক লেভেলের কথা, আমরা অনেকে হয়তো বা জানি, অনেকে জানি না, সো তাদের জন্য। সো এর পরবর্তীতে এইটা কিন্তু আমরা এখনও পর্যন্ত হোম ট্যাবে আছি, যা কথা বলতেছি সবই হোম ট্যাবে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো আচ্ছা আন্ডার বুলেট, আচ্ছা বুলেট নাম্বারিংটা একটু পরে দেখি। আচ্ছা এটাকে বর্ডার দেওয়া বলে, বর্ডার পরবর্তী দেখি অল বর্ডার করে দিতে পারি একটা বক্স করে, সেটা একটু পরে দেখি। এখানে আরও একটা টুল আছে সেগুলো দিয়ে, আচ্ছা এটা আচ্ছা এরপরে ইনসার্ট ট্যাবে যাই, এখানে কিছু দেখে আসি, তারপরে ওগুলো নিয়ে কথা বলবো। সো ইনসার্ট ট্যাবে আমরা কিন্তু কাভার পেজ তৈরি করতে পারি। আমরা যদি কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করি তাহলে কাভার পেজ তৈরি করার প্রয়োজন হতে পারে। সো এখান থেকে আমরা ডিরেক্ট কাভার পেজ নিতে পারি। দেখেন আমরা যদিও একটা পেজ অলরেডি নিয়ে ফেলছি, আমরা যদি কাভার পেজ নিতে চাই কি করব, জাস্ট এখানে কার্সেলটা রেখে এখান থেকে একটা কাভার পেজ অ্যাড করে নিব। সাপোজ আমার মনে হলো যে এই কাভার পেজটা পারফেক্ট বা এই কাভার পেজটা পারফেক্ট, আমি মনে করলাম যে এইটা নিই। সো আমার প্রথমে কাভার পেজ নিয়ে নিলাম, আর এরপরে আমার মূল বডি থাকলো। সো এখানে আমি কাভার পেজের স্টাইলটা করতে পারি, যেরকম আমার এই কোর্সের টাইটেলটা কি সেটা এখানে দিতে পারি, ডকুমেন্ট টাইটেল। তো আমি যদি মনে করি যে আজকের ক্লাস অনুযায়ী আমি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব, তাহলে আমার ডকুমেন্টটা হবে কি, ডকুমেন্টটা হবে হলো আমার কোর্স টাইটেল। তাহলে ওকে, সো এইটাকে আমি চাইলে এখন চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা সরি, এখানে একটা মিস্টেক আসছে। এরপর আসি ডকুমেন্ট সাবটাইটেলটা কি। ডকুমেন্ট সাবটাইটেলটা হলো আজকে যা শিখতেছি সেটা, যেরকম মাইক্রোসফট ওয়ার্ড, সো এমএস। ওকে, সো আমার মূল কোর্সের টাইটেলটা হলো মেন ডকুমেন্টস, আর ডকুমেন্টসের সাবটাইটেলটা হলো আজকে যেটা শিখবো। ওকে, সো এটাকে আমরা চাইলে আমাদের নিজেদের মতো ডিজাইন করে নিতে পারি। ওকে, সো এখানে আমি এইটাকে ফন্টটা চেঞ্জ করে দিব, অবশ্যই ফন্টটা টাইম নিউ রোমান্স করে দিয়ে এখানে একটু বোল্ড করে দিব যাতে স্পষ্টতভাবে বোঝা যায়। আমি একটু উপরের দিকে দেই, এই ডিজাইনটা নর্মালি নিজের কাছে, এটা আসলে কেউ কাউকে শেখাতে পারে না। আচ্ছা কোর্স, আচ্ছা এইটা চাইলে একটু ছোট করে দিতে পারি। সো এইটাকে আর একটু ছোট করে দেই যাতে এইটা এক লাইনে নিয়ে আসা যায় কিনা, তারপরে পারতেছি না, এক লাইনে হবে না। সো মোটামুটি এটাই। চাইলে এটাকে অ্যালাইনমেন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি ডিজাইনের সাথে, এই যে। সো এ কোর্স সাবটাইটেলটা এমএস ওয়ার্ড, এটাকে আমরা মিডিলে রাখতে পারি, এটাকে বোল্ড না দেই। ওকে, এরপরে ডেটটা এখানে সেট করে দিতে পারি টুডে। সো টুডেটা এভাবে জাস্ট টুডের উপরে ক্লিক দিলে এখানে ডেটটা হয়ে আসবে। ডেটের ফন্টটা আমি চেঞ্জ করে দিতে পারি, এই যে
এখানে চেঞ্জ করে দিলাম। এরপরে আচ্ছা কোম্পানি নেমটা কি করে দেই, চাইলে এখানে আমরা প্রয়োজন হলে অনেক কিছু আনতে পারি। ওকে, যদি কোনো কিছু প্রয়োজন হয় এখানে আনার, সেটা কিভাবে আনি, যদিও সেটা এখনও শিখি নাই, সেটা এখান থেকে শেপ দিয়ে আনবো। আমরা আরও বেশ কিছু ক্লাস করি বা আরও আরেকটা ক্লাস করি, তাহলে এই পার্টটা ডিজাইন করা আরেকটু শিখে যাবো এখানে শেপ থেকে, যদি কোনো কিছু আনার প্রয়োজন হয়। সো আমরা ইনসার্ট ট্যাবে ছিলাম। সো প্রথম আছে কাভার পেজ, এরপরে যে টুলটা আছে পেজ ব্রেক আর সরি ব্ল্যাঙ্ক পেজ আর পেজ ব্রেক, এই দুইটা টুল নিয়ে কথা বলবো, মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টুল। দেখেন আমরা অনেকে আছি যে এমএস ওয়ার্ডে যখন কাজ করি, সাপোজ এই পেজে আমি এই টিএস্টল প্যারাগ্রাফটা লিখছি, নেক্সটে এসে আমরা কি করব, এই পেজে আর কিছু লিখবো না, আমরা নেক্সট পেজে আরেকটা প্যারাগ্রাফ লিখব। সো মনে করলাম যে নেক্সট পেজে আমি এই প্যারাগ্রাফটা লিখতে চাচ্ছি, কোনটা, আচ্ছা ধরে নিলাম একইটা, ওকে বোঝানোর জন্য এটা ধরে নিলাম, এইটুকু আমি লিখতে চাচ্ছি নেক্সট পেজে। সো আমরা অনেকে আছি যে নেক্সট পেজে যেতে হলে এন্টার বাটন প্রেস করি এভাবে, এই যে নেক্সট পেজে চলে আসছে। এখন এইখানে পেস্ট করি। ওকে, সো আচ্ছা এখানে বোল্ড করা ছিল, একটু মুছে দেই। ওকে, সো এইভাবে এসে নেক্সট পেজে আসি। তো এইভাবে যদি আপনি এই এন্টার বাটন প্রেস করে নেক্সট পেজে আসেন, তখন যে সমস্যাটা হয়, মনে করলাম যে আপনি এখানে কিছু এখন লিখলেন, যে এই পেজে যেহেতু ব্ল্যাঙ্ক আছে, এখানে কোনো একটা নোট অ্যাড করবেন বা সামথিং, মনে করলাম যে আমি এখানে কিছু একটা লিখতেছি, এই যে এখানে কিছু একটা লিখতেছি। এখন এইখানে চলে আসি সেকেন্ড পেজে, এখানে দেখেন একটা উপরে স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এই স্পেসটা কেন ক্রিয়েট হয়েছে, কারণ আমরা এন্টার বাটন প্রেস করতে করতে আসছিলাম। সো এই কাজটা আমরা করব না, আমরা যে কাজটা করব সেটা একটু দেখি। ওকে, সো আমরা নেক্সট পেজে যেতে হলে আমরা এখান থেকে পেজ ব্রেক যে টুলটা আছে সেটা ব্যবহার করব। সাপোজ আমার কার্সেলটা এখানে আছে, আমি এখন নেক্সট পেজে যেতে চাচ্ছি, তাহলে পেজ ব্রেক। সো যখনই পেজ ব্রেকের উপরে ক্লিক দিলাম, দেখেন এখানে কিন্তু আর কার্সেল এই যে কোনো কিছু নেই, কিন্তু কার্সেলটা ডিরেক্ট চলে আসছে নেক্সট পেজে। এইখানে আপনি এখন পেস্ট করেন। ওকে, সো পেস্ট করার পরে আপনি এই পেজে এখন কিছু লিখেন, সাপোজ এই জায়গায় কিছু লিখতে চাচ্ছেন, এই যে শেষ পর্যন্ত লিখেন। এখানে কোনো স্পেস ক্রিয়েট হয়েছে, হয় নাই, কারণ কিন্তু আমরা এখান থেকে পেজ ব্রেক দিয়েছিলাম। সো এই পেজে আমি এখন কোনো কিছুর সাথে এই পেজের সম্পর্ক নেই। ওকে, তো আমরা এইভাবে পেজ ব্রেক দিব, তাহলে আমরা নেক্সট পেজে যেতে পারবো। এবার আসি, সো হয়তোবা পেজ ব্রেক কি বুঝতে পারলাম, মানে আমরা এই পেজ থেকে ডিরেক্ট যদি এই পেজে যেতে চাই, তাহলে আমরা পেজ ব্রেক টুলটার উপরে ক্লিক দিব, তাহলে নেক্সট পেজে যাব। এরপর আসি, আমার মনে হলো যে এই দুইটা পেজের মাঝে টিএস্টল প্যারাগ্রাফ এবং এর পরে আরেকটা প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি, বাট আমি ভুল করে অন্য একটা প্যারাগ্রাফ ঢুকাই ফেলছি। সো এই পেজ এবং এই পেজের মাঝে, এই যে এই পেজটা আর এই পেজের মাঝে আরেকটা পেজ হবে, সেইটা হবে তো ব্ল্যাঙ্ক পেজ, তাই না? মানে সেইটা আরেকটা প্যারাগ্রাফ রাখতে চাচ্ছি, বাট সেটা তো ব্ল্যাঙ্ক দরকার। সো এইটা করতে হলে কি করবেন, জাস্ট এখানে কার্সেলটা রেখে ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিবেন। দেখেন এই পেজে এই প্যারাগ্রাফটা আছে, আপনার মাঝে একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে, পরবর্তী পেজে এই প্যারাগ্রাফটা আছে। আমি যদি প্রিন্ট মোডে যাই, তাহলে স্পষ্টতভাবে আমি বুঝাতে পারবো বিষয়টা কি। এই যে এখন হয়তো বা বুঝতে পারছেন, এই পেজে আমার প্যারাগ্রাফটা ছিল, আমি পেজ ব্রেক দিয়ে এই পেজটা ক্রিয়েট করছিলাম। এখন দুইটা পেজের মাঝে মনে হয়েছিল যে না, এইখানে আর কিছু একটা প্যারাগ্রাফ ঢুকাবো বা রাখবো। সো আমি এখানে ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিলাম। সো এই তিনটা টুল, একটা হলো কাভার পেজ, একটা হলো ব্ল্যাঙ্ক পেজ, আর একটা হলো পেজ ব্রেক। হয়তোবা আপনাদের বিষয়টা ক্লিয়ার হলো যে আসলে এই তিনটা টুল কিভাবে কাজ করে। ওকে, সো এইখানে আমি মনে করলাম এখন একটা টেবিল তৈরি করব। আমাদের একটা টুল আছে টেবিল। সো এই টেবিল টুলটা আমাদের প্রয়োজন হয়। তো টেবিলটা যদি আপনি ইনসার্ট করতে চান, ওকে, টেবিলটা ইনসার্ট করতে চান, তাহলে বাই ডিফল্ট টেবিলে নর্মালি রো হয় আর কলাম হয়। রো কলামটা একটু হিসাব করি, আমাদের আড়াআড়ি যেটা থাকে, এই যে মানে বাম সাইড থেকে ডাইন সাইডে যেগুলো থাকে সেগুলো কাঁচা। এটা এক্সেল দিয়ে খুব বেশি ভালো বোঝানো যাবে। সো এই জন্য একটা এক্সেল ওপেন করি। এই যে 1 2 3 4, আচ্ছা এখানে ব্ল্যাঙ্কটা দিই,
1 2 3 4 এগুলোকে বলে রো। ওকে, বাম সাইড থেকে ডাইন সাইডে। আর উপরে এ বি সি ডি, উপর থেকে নিচে এগুলোকে বলে কলাম। তার মানে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম। আর রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3। সো রো এবং কলাম হয়তো বা বিষয়টা বুঝতে পারলেন। ওকে, সো আমরা এখন এমএস ওয়ার্ডে দেখি। এমএস ওয়ার্ডে যখন আমরা টেবিল ইনসার্ট করব, সো আমরা এখানে এই যে টেবিলের উপরে ক্লিক দিলাম, এখানে বেশ কিছু ডেমো আমাদের সামনে দেওয়া থাকে। যদি আমাদের এইটুকু প্রয়োজন হয় তাহলে ইটস ওকে, আমি এখান থেকে নিয়ে নিব। বাট আমাদের এর বেশি প্রয়োজন হলে আমরা কি করব, তখন ইনসার্ট টেবিলের উপরে ক্লিক দিব। দেওয়ার সাথে আমাদের সামনে এরকম একটা পপআপ আসবে। সো এখান থেকে বলবে আপনি কয়টা রো নেবেন এবং কয়টা কলাম নেবেন। সো প্রথমত আমি মনে করলাম যে কলাম নিব। ওকে, কলাম হলো উপর থেকে নিচে। তাহলে আমাদের হয়তো বা এটা জানা থাকবে যে প্রথমে আমি স্টুডেন্ট নেম দিব, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, এভাবে সাজাবো। সো আমি মনে করলাম যে 4টা কলাম নিব এবং রো নিব। সাপোজ কতগুলো স্টুডেন্টের জন্য ডাটা তৈরি করব। যদিও স্টুডেন্টের ডাটাটা এক্সেলে তৈরি করি, তারপরে এমএস ওয়ার্ডে যদি কোনো প্রয়োজন হয় কোনো একটা টেবিল। সো আমি কতগুলো স্টুডেন্টের করব, সাপোজ 10টা স্টুডেন্টের যদি তৈরি করতে চাই তাহলে কিন্তু 11 লিখব। কেন 11 লিখব? কারণ উপরে হেডিংসে তো আমার স্টুডেন্টের নাম। আচ্ছা, বোঝানোর জন্য দেই 11 কেন দিলাম পরে বলতেছি। এই যে, সো এখান থেকে 11টা কেন নিলাম, কেন 10 জনের জন্য, এই যে উপরের তো আমি মেনশন করব যে এইটা হলো স্টুডেন্টের নাম, এইটা হলো ফাদার্স নেম, মাদার্স নেম, এটা রোল নাম্বার। যে কারণে আমি কি করলাম, এইটা এক্সট্রা বেশি নিলাম। 10 জনের ক্ষেত্রে তৈরি করতে গিয়ে 11 জনেরটা নিলাম। হয়তো বা বুঝাতে পারলাম। এরপর আসি, একটা টেবিল তো আমরা ক্রিয়েট করে ফেললাম। সো যখনই টেবিলটা ক্রিয়েট করে ফেললাম, আমি আরেকটু বোঝানোর জন্য একটু বাইরে যাই। এখানে আমার সামনে এখানে কিন্তু যতগুলো ট্যাব আছে, সো সেই ট্যাবের সাথে নতুন করে একটা ট্যাব যোগ হচ্ছে। আমি যখন দেখেন এখান থেকে একটু চোখটা উপরে রাখবেন, আমি যখন এই টেবিলের উপরে ক্লিক করছি, আমার সামনে নতুন করে টেবিল ডিজাইন, টেবিল লেআউট বলে 2টা ট্যাব নতুন করে অ্যাড হয়েছে। এই 2টা অ্যাড হওয়ার পিছনে কারণ টেবিলটাকে আমি এখন মডিফাই করতে পারবো আমার নিজের মতো। ওকে, সো কী মডিফাই করতে পারবো সেটা দেখি। প্রথমত, কোনো একটা কাজে যদি টেবিলের বর্ডার চেঞ্জ করতে হয় সেটাও করতে পারবো। অনেক সময় বর্ডার মানে বড় করে দিতে হয়, অনেক সময় বর্ডার কালার করতে হয়, ইত্যাদি ইত্যাদি হতে পারে। ওকে, তো আমি আরেকটু বোঝানোর জন্য একটু ফাইবার দিয়ে দেখে আসি। ওকে, এখান থেকে দেখে আসি। সো উনি আসলে যে কাজগুলো করছিল সেটা দিয়ে হালকা বুঝে আসি। ওকে, আচ্ছা, এইখানে এসে দেখি উনি যে টেবিলটা তৈরি করছিল, দেখেন এই টেবিলটাতে তো এখানে একটা কলাম এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ই কলাম, গুড, ভালো কথা। বাট এইখানে এসে দেখেন একটা অংশ কাট আছে। ওকে, সেমভাবে রো নাম্বার, এটা হলো রো 1, এটা রো 2, এটা রো 3, 3টা রো, উপরেরটা ঠিক আছে এবং এই 2 নাম্বার রো এবং 3 নাম্বার রোর মাঝে কিন্তু কোনো দাগ নাই। এখানে কোনো দাগ আছে? কোনো টেবিল নাই। সো এইটা আসলে মুছে ফেলছে কি করে সেটা একটু দেখি। প্রথমত আমি আরেকটু বোঝানোর ট্রাই করি যে যদি কোনো কারণে এরকম বড় করে তৈরি করতে চাই, সাপোজ আমরা তো একটা টেবিল ইনসার্ট করছি, বাট টেবিলটা তো এইরকম ছোট ছোট, মানে হাইট, টেবিলের যে হাইট, রোর যে হাইট, একটা রো থেকে আরেকটা রোর হাইট কত, সো এই হাইটটা একটু ছোট আছে দেখেন। সো এরকম যদি হয় যে আমরা তৈরি করতে চাচ্ছি একটু বড় করে নিতে, ওকে, সেই বড়োটা নর্মালি আমরা নিজেদের মতো বলতে পারি। সাপোজ আমি এই টেবিলটা বড় করে এতগুলো তৈরি করতে চাচ্ছি মনে করলাম। ওকে, সো মনে করতে চাচ্ছি এর নিচে আরও কিছু লিখতে হবে, যে কারণে আমার টেবিলটা এর ভিতরে কমপ্লিট করতে চাচ্ছি। সো আমরা অনেকে আছি এটাকে অন্যভাবে করি, এই যে এটা ধরে এভাবে টান দেয়, তাহলে মোটামুটি সবগুলো ডিস্ট্রিবিউট হয়ে যায়। সো এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের যদি করতে চান তাহলে শুধুমাত্র যে কাজটা করবেন, নিচের যে রোটা আছে এটাকে ধরে নিজের মতো বড় করে নেবেন। ওকে, এই যে, তো আমি মনে করলাম যে এর নিচে আমার কোনো কিছু লিখতে হবে, তাহলে এই পর্যন্তই এনাফ। এরপরে পুরো টেবিলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে টেবিল ডিজাইন এবং টেবিল লেআউট, সো ডিরেক্ট টেবিল লেআউটে চলে যাবেন। যাওয়ার পরে এখানে ডিস্ট্রিবিউট কলাম আছে আর ডিস্ট্রিবিউট রো আছে। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে না এই টুলটার কারণে, আমি ছোট করে দেখাই। এখান থেকে দেখেন এইটা হলো ডিস্ট্রিবিউট রো, এখানে লেখা আসতেছে দেখেন এই যে ডিস্ট্রিবিউট রো এটা আর ডিস্ট্রিবিউট কলাম এইটা। ওকে, আমরা আসলে কোনটাকে ডিস্ট্রিবিউট করব? এইটা উপর থেকে নিচে যেগুলো আছে কিন্তু সব একই সমান, অর্থাৎ কলামগুলো কিন্তু সমান আছে, কলামগুলো কিন্তু সাইজ, সাপোজ
কলামটা হলো 1টা 2টা 3টা 4টা, এই 4টা কলাম কিন্তু ঠিক আছে, বাট আমাদের ঠিক নাই কি রোগুলো, এই উপরের রোগুলো ঠিক আছে বাট লাস্টের রোগুলো ঠিক, লাস্ট রোটা ঠিক নাই। বাট আমরা চাচ্ছি যে রোগুলো হাইট বেশি করতে, সো একসাথে যদি বেশি করতে চাই তাহলে জাস্ট লাস্টেরটাকে টেনে বড় করে নিব, বাকিগুলো এরকম টেবিলটা সিলেক্ট করে ডিস্ট্রিবিউট রো এইটার উপরে ক্লিক দিব, তাহলে দেখবেন যে এই যে সবগুলো এক সমান হয়ে গেছে। সো এখন মনে করলাম যে এনার কাজটা করতে চাচ্ছি, প্রথম রোটা আছে বাট দ্বিতীয় এবং তৃতীয় রোর ভিতরে এখানে একটা আমি যে লাইনটা ছিল টেবিলের এইটাকে বাদ দিতে চাচ্ছি। সো আমরা যদি কোনো কারণে এরকম করতে চাই, খাতায় করতে চাইতাম, তাহলে কি করতাম, আমাদের আলাদা করে ইরেজার থাকতো, মানে রাবার যেটা আলাদা করে ইরেজার থাকতো, অথবা পেন্সিলের পিছন পাটে একটা ইরেজার থাকতো, সেইটা দিয়ে ঘষে তুলে ফেলতাম। বাট এইটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, এটা তো আর ঘষাঘষি করতে হবে না, এটা যদি ঘষতে যান তাহলে আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যাবে, তাও কাজ হবে না। সো এইটা আপনি করতে হলে আপনার ইরেজার বলে টুল আছে একটা, দেখেন এখানে, সেটা হলো টেবিল লেআউট পার্টে ইরেজার টুল। সো ইরেজার টুলটার উপরে ক্লিক দিবেন, দেওয়ার পরে সাপোজ এইটা ঠিক থাকবে বাট এই দুইটার ভিতরে এই দাগটা থাকবে না। সো এখন আমি জাস্ট এইটার উপরে ক্লিক দিব, দেখেন চলে গেছে। সেমভাবে আমার মনে হলো যে এখানে এই অংশটা আমার তো প্রয়োজন নাই ক্লায়েন্টের ডিজাইনের মতো, সো আমি কি করব, প্রথমে এইটার উপরে ইরেজারটা দিব, এটা মুছে গেছে, এটার উপরে ইরেজারটা দিব, এখন দেখেন মুছে গেছে। সো আমি এখন ইরেজারটা আমার সামনে কিন্তু এখনও অন আছে, এনেবল আছে, আমি যদি এটাকে ডিজেবল করতে চাই তাহলে অবশ্যই এটার উপরে ক্লিক দিব। আপনারা কাজ শেষে ইরেজারটা ডিজেবল করে রাখবেন, আদারওয়াইজ যেখানে সেখানে ক্লিক দিলে সাপোজ ক্লিক পড়ে গেল এখানে, এই যে ক্লিক পড়ে গেল, বা এখান থেকে ক্লিক পড়ে গেল, বা এখান থেকে ক্লিক পড়ে গেল, পুরো টেবিলটা নষ্ট হয়ে যাবে। সো করবেন কি, যেটুকু কাজ করা আসে সেই ইরেজারটা ডিজেবল করে দেবেন, এখন কিন্তু আর কোনো কিছু হবে না। ওকে, সো এখন ভুল করে যদি ক্লিক পড়ে যায় তখন ওয়েটা কি, আপনি তো এই আনডু করে দিতে পারেন, বাট আরও একটু স্মার্ট সিস্টেম আছে। আপনার যদি ভুল করে এরকম পড়ে যায় তখন আপনি যে কাজটা করবেন, পুনরায় উপরে দেখবেন যে টেবিল ডোরা। আমাদের কি হতো, আমরা যে ইরেজারটা ঘষে তুলে ফেলতাম সেটা দিয়ে যখন মানে সব কিছু তো পারফেক্ট হতো না, এই কর্নারে এসে অনেক সময় এই রোটা অনেক সময় ঝামেলা হতো, মানে এই দাগটা অনেক সময় ঝামেলা হয়ে যেত, পরবর্তীতে আবার কি করতাম, স্কেলটা ধরে আরেকটু দাগ দিয়ে দিতাম। সো ওই সেম, তার মানে এটাকে কিন্তু টেবিলটা আবার ক্রিয়েট করলাম, ড্র করলাম, তাই তো। সো আমাদের টেবিল ড্রা বলে একটা টুল আছে উপরে দেখেন। সো আমি কি করব, টেবিল ড্রাটা এনেবল করে এখান থেকে সেটুকু ধরে টান দিব। সো এখান থেকে এই যেটুকু এই যে ধরে টান দিব, সো টেবিলটা আবার পুনরায় এখানে ড্র হয়ে যাবে। সো এইটাই ছিল আজকে একেবারে বেসিক এমএস ওয়ার্ডের উপরে। তো আজকে এটুকুই শেষ করব, কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এখন কোশ্চেনটা নিয়ে বুঝা গেছে সব, সমস্যা নেই। নেক্সট ক্লাস কবে হবে? ও নেক্সট ক্লাস তো হবে, ঠিক বুঝতে পারছি, টাইম শিডিউল তো দেওয়া আছে। আচ্ছা, প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার। ওকে, তো আমি আপনাদের সাথে আরও স্মার্ট কিছু তৈরি করার চেষ্টা করতেছি। আমি গুগল শিট দিয়ে দিব, এবং গুগল শিটে আমি একটু দেখাই আপনাদেরকে, আমি আপনাদের প্রতিনিয়ত লিঙ্ক দিতে পারবো না, আমি লিঙ্ক একবারেই আপনাদেরকে একটা ক্যালেন্ডার তৈরি করে রাখছি আপনাদের জন্য। সো ক্যালেন্ডারটা কোথায় 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 আচ্ছা, এটা আচ্ছা এইটাতে না, আমি ক্যালেন্ডারটা দিয়ে দিব আপনাদেরকে, এটা যদিও এখনো আপডেট সম্পূর্ণ হয় নাই। সো এই ক্যালেন্ডারটা দিয়ে দিব। আচ্ছা ওপেন হোক, ইয়েস, এরকম একটা ক্যালেন্ডার থাকবে, এটা ডিজাইন করতেছি। সো আপনাদের যেদিন যেদিন ক্লাস সেই দিন ক্লাসের মিটিংয়ের মানে ক্লাস লিঙ্ক সবগুলো অ্যাড করা থাকবে আগেই। ওকে, 1 মাসেরটা ফুল দেওয়া থাকবে আপনাদের, বারবার আমি লিঙ্ক দিব না, আপনাদের এইটা
সবাইকে দিয়ে দিব, আপনারা শুধুমাত্র যখনই ক্লাস থাকবে তখনই এসে ওটাতে লিঙ্কটা নিয়ে জয়েন করবেন। কারণ ক্লাস মিটিং মানে আমাদের ভিতরে অনেকে আছে যে আমরা মানে মেসেঞ্জার কম ইউজ করি বা মেসেঞ্জারে টুংটাং শব্দ চলে আসে, এটা অনেকে পছন্দ করে না, যে কারণে আমরা মেসেঞ্জারে খুব বেশি কথা বলবো না আমাদের প্রয়োজন ছাড়া। ওকে, অনেকে আছে যে একটা লাইক দেয়, এগুলো আসলে করবো না। লাইকটা হলো যে কথাটা যদি আমার ভালো লাগে তাহলে ওই কথাটা প্রেস করে ধরে রাখলে উপরে দেখবেন ইমোজি চলে আসে, আমরা ওভাবে দিব যাতে অন্য কারোর ডিস্টার্ব না হয়। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এখন আসি প্র্যাকটিস ফাইল কই পাবেন। প্র্যাকটিস ফাইল এইগুলোই হলো আপনাদের প্র্যাকটিস ফাইল হবে। ওকে, সো প্র্যাকটিস ফাইল পেতে হলে আমার কিন্তু এখানে ফাইবার লগ ইন করা নেই, আপনাদের কারোর ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে এমন না। জাস্ট ব্রাউজারে ফাইবার লিখবেন, আমরা এখন শিখতেছি এমএস ওয়ার্ড। সো এমএস ওয়ার্ড লিখবেন। এইগুলো আসলে কি হবে, এইগুলো আসলে এমন প্র্যাকটিস ফাইল হবে যেগুলো আসলে আপনারা মার্কেটে যেতে চাচ্ছেন সেই ফাইলগুলো নিয়ে এখন প্র্যাকটিস করবেন। ওকে, সো এবার আসি, এখান থেকে মনে করলাম যে প্রথম যে পার্সনটা আছে এনারটা ওপেন করে দেখি ইনি আসলে কী ধরনের কাজ করছে। সো এই যে প্রথম ইমেজটার উপরে ক্লিক দিবেন, এইটা হলো গিগ ইমেজ, এইটা না, এইটা দেখুন নেক্সট বাটনটা, এটার উপরে ক্লিক দিবেন, দেখবেন যে নিচে নাম কখনো আসতেছে না, এইটাও না, নাম যখনই আসবে তখনই, এটাও না, এই দেখেন নাম আসতেছে, তাহলে এই কাজটা হলো ও ক্লায়েন্টের জন্য করছে। যদিও এইটা একটু ডিজাইন, এখনও আমরা এমএস ওয়ার্ডের এত কিছু শিখি নাই, যে কারণে আমরা এইটা হয়তো বুঝতে পারতেছি না, এটা জাস্ট একটা করে শেপ নিলে হয়ে যাবে। ওকে, নেক্সট এটাও একটা ডিজাইন, এই কাজটা আমরা করব আমাদের নেক্সট ক্লাসে, এই কাজটা প্র্যাকটিস করার জন্য করব। ওকে, আজকের ক্লাস শেষে এটা প্র্যাকটিস করব। ওকে, এই ইমেজটা আমরা নিজেরাই তৈরি করে নিব। ওকে, এখানে এই আন্ডারলাইনগুলো দিতে পারবেন আপনারা ইজিলিভাবে। এইটাকে যদি না বুঝেন, আপাতত এটা না বুঝলে সমস্যা না, এটা আপাতত একসাথে করে নেন, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে এটা দুই ভাগে ভাগ করা যায়, এগুলো করা যায়। ওকে, আপাতত এই স্পেস দিয়ে করে নেন, আপনারা যেটুকু মনে হয় প্রথমটা দিয়ে একটা আন্ডারলাইন দিয়ে এরপরে এভাবে করে নেন। আপনাদের নেক্সট ক্লাসে এইটা সবাই প্র্যাকটিস করবেন। এইখান থেকে কিন্তু এইগুলো কিন্তু ক্লায়েন্টের জন্য করছে, বুঝবেন কি করে ক্লায়েন্টের জন্য করছে। দেখেন আমি এই যে ক্লিক দিলাম, এই ক্লায়েন্টের জন্য করছে, 11 মাস আগে 5 স্টার রিভিউ দিয়েছে এবং কি লিখছে সেটাও এখানে দেওয়া আছে। নেক্সট, সো এইটা আপনারা করতে পারবেন কিনা দেখেন, এই ধরনের কাজ। সো এই যে এইটা যদি একটু ডিজাইন বেশি হয়ে গেছে, মোটামুটি এই অংশটা আমরা করতে পারবো কিনা। এরপরে টেবিলটা কিভাবে ডিজাইন করছে দেখেন, এই যে টেবিলের বর্ডার, আমরা যদি আজকে এখনও বর্ডার দেখি নাই, মোটামুটি এইটা আমরা পারবো যে স্টুডেন্ট নেম লেখা, বাকিগুলো কিভাবে কাটছে, এখানে কিভাবে কাটছে, ইরেজার দিয়ে কাটছে, ডেটটা কিভাবে ইরেজার দিয়ে কাটছে, এগুলো হয়তো বা আপনারা পারবেন। ওকে, সো আরও বেশ কিছু শিখি, তারপরে বুঝতে পারবেন যে এই ডিজাইনগুলো কিভাবে করতে হয়। এইখানে আমরা এইটুকু শিখছি যে স্টুডেন্ট নেম কিভাবে, এই পার্টটা কিভাবে করব, এগুলো শিখছি। সো হয়তোবা বিষয়টা বুঝতে পারছেন। এই যে একটা কথা বলতেছিলাম যে রিজুম, এই যে একটা রিজুম, কিন্তু এটা একটা রিজুম, দেখেন এক পেজের একটা রিজুম, এইটা হলো স্মার্ট একটা রিজুম। এই সো রিজুমটা সবসময় এক পেজের হয়। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সো প্র্যাকটিস কোথার থেকে করবেন অলরেডি বলে দিলাম, সবাই ওই ফাইবারে গিয়ে গিগগুলো চেক করে দেখে প্র্যাকটিস করবেন। ওকে, সো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লোজ করব, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। না ঠিক আছে, আজকের মতো ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।